আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি পড়ালেখার আরো একটি নতুন লাইভ ক্লাসে। আমরা দেখতে দেখতে আমাদের যে ওয়ান উইক চ্যালেঞ্জ মানে ইকোনমিক্স এর সিকিউ সলভের এটার আজকে তৃতীয় ক্লাসে আমরা উপস্থিত হয়ে আছি। তোমরা যারা আমার সাথে যুক্ত আছো আমাকে ঠিক মতো শুনতে দেখতে পাচ্ছ কিনা জানো। সো আমি একটু জয়েন করে ফেলি তোমাদের ক্লাস একটু জয়েন করছি এবং হচ্ছে ক্লাসটা একটু শেয়ার করে দিব শুরুতেই। তো আমরা সবাই একটু আমাকে ঠিক মতো মানে ইকোনমিক্স ওকে আশা করি সবাই ঠিকমতো দেখতে শুনতে পাচ্ছ। হ্যাঁ, ঠিকমতো দেখতে শুনতে পাচ্ছ। তো আজকে আমরা মূলত পড়বো প্রথম পত্রের 5, 6, 7, 8 এই চারটা অধ্যায় পড়বো। যদিও তোমাদের এই তিনটা অধ্যায় 5, 6, 7 এই তিনটা অধ্যায় থিওরিটিক্যাল, এখান থেকে আমি তোমাদেরকে ম্যাথ আছে, তবে এখান থেকে আমি তোমাদেরকে সিকিউ উত্তর করার ক্ষেত্রে নিরুৎসাহিত করি অলওয়েজ। অষ্টম অধ্যায় তুমি করতে পারো উত্তর, ঠিক আছে? তোমার অষ্টম অধ্যায় গুরুত্বপূর্ণ, খাজনা এই টপিকটা। সো আমরা একটু ক্লাসটা শেয়ার করে দিব। হ্যাঁ, একটু শেয়ার করে দিচ্ছি। তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু শেয়ার করে দাও। তোমরা একটু শেয়ার করে দাও তোমাদের পক্ষ থেকে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাস শুরু করে দেবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সো একটু সবাই শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডস সার্কেল থাকলে, যাতে তারাও আমাদের সাথে এই ক্লাসটাতে যুক্ত হতে পারে। হ্যাঁ, এই ক্লাসটা যেন যুক্ত হতে পারে, আমরা একটু শেয়ার করে দিব। ঠিক আছে? ওকে, আজকে আমাদের হচ্ছে প্রথম পত্রে 5, 6, 7, 8 এই অধ্যায়গুলো আমরা আজকে আলোচনা করব। গলার অবস্থা খুবই খারাপ, এই যে টানা ক্লাস নিতে নিতে এখন মানে এই অবস্থা আর কি গলার। সো ঠিক আছে, আমরা একটু ওয়েট করছি বাকিরা জয়েন করার জন্য। আমরা একটু ওয়েট করছি, তোমরা একটু শেয়ার করে দাও। হ্যাঁ, তোমরা একটু শেয়ার করে দাও, তোমাদের ফ্রেন্ডস সার্কেল যারা আছে তারা যেন যুক্ত হতে পারে আমাদের এই ক্লাসটাতে। ঠিক আছে, একটু শেয়ার করে দাও সবাই। সাকিব হাসান আছে, ভাইয়া এমসিকিউ ক্লাস নিবেন না? হ্যাঁ, এমসিকিউ ক্লাস আমি অলরেডি একবার নিয়েছি, এমসিকিউ ক্লাস আবারও নিব, সমস্যা নাই। তবে আগে তোমরা সিকিউ ক্লাসগুলো করো, এই এক সপ্তাহ আমার সাথে থাকো, এই ক্লাসগুলো তোমরা করো। আশা করছি তোমাদের 140 নাম্বারে তোমাদের প্রিপারেশন ফুল কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সরি 140, 7 দুগুণ 14, 140, হ্যাঁ 140 এর। সো সবাই সবাই একটু জয়েন করে ফেলো। হ্যাঁ, মাসুম আছে আমাদের সাথে, স্যার সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম। আমাদের অভিজিৎ দেব আছে, স্যার কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে আদ্রিজা সরকার আছে আমাদের সাথে, আদাব স্যার। তারপর হচ্ছে তিশা আমাদের সাথে আছে, এমসিকিউ নিবেন না? ইনশাআল্লাহ নিব। তারপর হচ্ছে তোমাদের সহযোগিতা পেলে, তোমাদের সাহায্য সহযোগিতা পেলে, তোমাদের সবার আগ্রহ থাকলে তখন নিব আর কি। আর আগ্রহ না থাকলে তো আসলে নিতে ইচ্ছে করে না। ঠিক আছে? তো সাকিব হোসেন আছে, বেস্ট ক্লাস ভাইয়া 100%, থ্যাংক ইউ। তাইফুদ্দিন আমাদের সাথে আছে, সালাম দিয়েছে। ভাইয়া কেমন আছে? ভালো আছে আলহামদুলিল্লাহ। সাইফ বিশ্বাস আছে, সালাম দিয়েছে। রাত্রি আমাদের সাথে আছে। আজকে তো আবার 4টা চ্যাপ্টার হবে। হ্যাঁ, আজকে তাও আবার 4টা চ্যাপ্টার। হ্যাঁ, তারপর হচ্ছে সঞ্জিদা আছে, ওকে। তারপর হচ্ছে মিনহা আছে আমাদের সাথে, সালাম দিয়েছে। ওয়াফি আমাদের সাথে আছে, সালাম দিয়েছে। আমাদের সাথে শুভা ফারিয়া সুলতানা শুভা আছে আমাদের সাথে, সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম। আমরা একটু ওয়েট করছি বাকিরা জয়েন করার জন্য। ভাইয়া আদা চা খান, এটা খুব ভালো কথা বলছো। যদি তুমি থাকতে আমাদেরকে 1 কাপ চা বানিয়ে দিতে খুব খুশি হতাম। যাই হোক, তো আদ্রিজা বলছে ভাই ইকোনমিক্স টার্গেট প্লাস বেসে ক্লাস কি না? ক্লাস কি হবে না? অবশ্যই হবে, কেন হবে না? গতকালকে তো তোমাদের ক্লাস নিছি। তারপর হচ্ছে আমি ইকোনমিক্স পেইড ব্যাচের স্টুডেন্ট, ওকে। তারপর হচ্ছে সুক্তা আমাদের সাথে আছে। সুক্তা কি অবস্থা? সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম। আমরা সবাই একটু শেয়ার করে দিব। হ্যাঁ, ক্লাসটা সবাই একটু শেয়ার করে দিই। আমি একটু তোমাদেরকে বলে দিই, আমাদের অর্থনীতির প্রথম পত্রে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এই 3টা অধ্যায় থেকে আমি তোমাদের সিকিউ উত্তর করতে নিরুৎসাহিত করব। হ্যাঁ, অলওয়েজ করি। কেন করতেছি? এই 3টা অধ্যায় তোমরা এমসিকিউ ভালো করে পড়বা। তো সিকিউ তবু আমি তোমাদেরকে একটু একটু দেখাই দিব। আজকে ক্লাসটা করো, তো যদি বাই চান্স যেটা পড়াচ্ছি সেরকম যদি পরীক্ষা প্রশ্ন চলে আসে তাহলে লিখে ফেলতে পারবা খুব ইজিলি। তো সেজন্য আর অষ্টম অধ্যায়টা তোমরা সিকিউর জন্য অবশ্যই পড়বা। কেমন? প্রথম পত্রিকাতে আমি আবার বলে দিচ্ছি একটু। প্রথম পত্রের অধ্যায় 1, 2, ঠিক আছে? আমি একটু লিখে দিই। প্রথম অধ্যায় 1, অধ্যায় 1, 2, 3, 4, ঠিক আছে? 8, 9, 10, 8, 9, 10 এই অধ্যায়গুলো অবশ্যই পড়তে হবে। হ্যাঁ, সিকিউর জন্য। আর এমসিকিউর জন্য বাকি 3টা, এই 5, 6, 7 এগুলো পড়লে চলবে। যেহেতু 10টা অধ্যায়, তোমাদের সবগুলো পড়তে গেলে তো অনেক সমস্যা, ঠিক আছে? অনেক কষ্ট হয়ে যাবে, যেহেতু তোমাদের যেমন তোমাদের প্রথম পত্র পরীক্ষা কোনো বন্ধই যায় নাই, ঠিক আছে? সেজন্য আবার সেকেন্ড পেপারের ক্ষেত্রে 1, 2, 3, 4, 7, 8, 9 এগুলো পড়বা, ঠিক আছে? এগুলো সিকিউর জন্য পড়বা, এমসিকিউর জন্য বাকি অধ্যায়গুলো তোমরা পড়বা।
মনে থাকবে? আমরা একটু শেয়ার করে দিব, সবাই শেয়ার ডান করো, সবাই একটু শেয়ার করে শেয়ার ডান লিখবা কমেন্ট বক্সে। জিয়াদুল ইসলাম আমাদের সাথে সালাম দিয়েছে, আমাদের সাথে নাবিলা আছে আমাদের সাথে সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম নাবিলা। জান্নাত, তারপর হচ্ছে আমাদের সাথে মানিকা সুলতান আমাদের সাথে রয়েছে, আমাদের সাথে রয়েছে শাহিন আলম আমাদের সাথে আছে, আমি শাহিন ওকে। তারপর হচ্ছে আয়েশা মনি আমাদের সাথে আছে, আমাদের সাথে অভিজিৎ দেব আছে। স্যার র্যাপিড ব্যাচে কি ভূগোল পড়াবেন? হ্যাঁ অবশ্যই পড়ানো হবে। র্যাপিড ব্যাচ শুরু হচ্ছে 1 তারিখ থেকে। তোমরা যারা এখনো অ্যাওয়ার না, জানো না, তোমাদেরকে বলছি 1 তারিখ থেকে আমাদের সব বিষয় র্যাপিড ব্যাচ শুরু হচ্ছে। অলরেডি ভর্তি কার্যক্রম শুরু হয়ে আছে। সো তোমরা যারা জানো না ভর্তি হয়ে যেতে পারো। মাত্র 1499 টাকা দিয়ে তুমি সব বিষয়ের একটা প্রিপারেশন পেয়ে যাবা। 2 মাসের আমাদের চ্যালেঞ্জ, অর্থাৎ আমরা এখানে 50 দিনে 150টা ক্লাস দিব, 150টা ক্লাস হবে আর কি এই ব্যাচে। সো যারা এখন অ্যাওয়ার না, ওই ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের পেজে মেসেজ দাও, পেজে মেসেজ দিয়ে তোমরা বিস্তারিত জেনে এই কোর্সে ভর্তি হয়ে যাও। 1499 টাকা দিয়ে সব কোর্স তোমার কভার হয়ে যাবে, সব সাবজেক্ট। এসে 27 কেউ আছে? ওকে। তারপর হচ্ছে মাসুম আছে আমাদের সাথে, স্টার্ট করেন। হ্যাঁ স্টার্ট করতেছি, সবাই একটু শেয়ার করে দাও, শেয়ার করে একটু শেয়ার করে দাও। আমরা 200 জন চাই এই ক্লাসে। 200 জন না হলে আসলে এই ক্লাস অর্থিত না, বা এই ক্লাস আসলে নিয়ে এত কষ্ট করে পোষায় না, ঠিক আছে? তো সবাই একটু শেয়ার করে দাও, একবার একটু শেয়ার করে দাও, জাস্ট একবার শেয়ার করে দিবা, আমি আর বলবো না, ঠিক আছে? খাদিজা আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। সাইমা আছে, ডান বলছে স্যার আমি আপনার পেইড ব্যাচের শিক্ষার্থী, এসএসসি ইকোনমিক্স 0 এর সাথে। আচ্ছা শাহিদুল ইসলাম বলছে স্যার একটু শর্টে স্ক্রিনশট নেব। আচ্ছা স্ক্রিনশট নাও, সমস্যা নাই। তারপর স্নেহা আছে, সালাম দিয়েছে। রবিন আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। মোহাম্মদ আলম আছে, ভাইয়া কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। আমাদের সাথে রয়েছে সাইদ। কারেন্ট কি থাকবে? ইনশাআল্লাহ, জাস্ট যদি থাকে তাহলে হবে আর কি। আফরোজা বলছে ভাইয়া ক্লাসগুলো অনেক সুন্দর হয়, থ্যাংক ইউ সবাইকে। সো সবাই একটু শেয়ার করে দাও ক্লাসটা। আমরা শুরু করতেছি, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি আজকের ক্লাসটা। সো আমরা প্রথমে পঞ্চম অধ্যায় থেকে 2টা, ষষ্ঠ থেকে 2টা, সপ্তম থেকে 2টা করবো, এরপর অষ্টম অধ্যায় থেকে আমরা ক্লাস করবো আর কি, সিকিউ সলভ করব। সো চলো প্রথমে আমরা পঞ্চম অধ্যায় থেকে 2টা সিকিউ সলভ করি। তো এখানে একটা সূচি দিচ্ছে, এটা মূলত দ্বিতীয় অধ্যায়ের মতোই। হ্যাঁ দ্বিতীয় অধ্যায়ে যে আমরা চাহিদা যোগানের ভারসাম্য পড়ি সেটার মতোই। তো মজুরি দিচ্ছে, মজুরি মূলত শ্রমের চাহিদা এবং শ্রমের যোগান ডিপেন্ড করে মজুরির উপর, ঠিক আছে? সো মজুরি 10, 20, 30 দিছে। তো মজুরি 10 অবস্থায় চাহিদা 15, মজুরি বাড়লে শ্রমের চাহিদা কমতেছে, মজুরি আর বাড়লে শ্রমের চাহিদা আর কমতেছে। মজুরির সাথে শ্রমের চাহিদা বিপরীতমুখী সম্পর্ক, কারণ যারা উৎপাদন করে তারাই আসলে শ্রমের চাহিদা করে। আর মজুরির সাথে শ্রমের যোগানের সহমুখী সম্পর্ক। মজুরি 10, শ্রমের যোগান 5। মজুরি 20 হলে শ্রমের যোগান 10, মজুরি 30 হলে শ্রমের যোগান 15। মানে মজুরি বৃদ্ধি পেলে শ্রমের যোগান বাড়ে আর কি, কারণ শ্রমিকরা কাজ করতে চায় মজুরি যত বাড়ে। তো এখানে কথা বলছে প্রকৃত মজুরি কি। মূলত প্রকৃত মজুরি বলতে আমরা যেটা বুঝে থাকি সেটা হচ্ছে আর্থিক মজুরি দ্বারা সে যে পরিমাণ পণ্য বা সেবা সামগ্রী ক্রয় করতে পারে, তার সাথে যে পরিমাণ সে অপরিমাপযোগ্য যে সুযোগ সুবিধা পায় তার সমষ্টিকে আমরা মূলত প্রকৃত মজুরি বলি। বিষয়টা এমন, আমি যদি বলি কোন একজন ব্যক্তি বেতন পায়, বেতন পায় হচ্ছে 10,000 টাকা, বুঝছো? 10,000 টাকা বেতন পায়। এছাড়া সে অন্যান্য সুযোগ সুবিধা পায় যেগুলো অর্থনৈতিক পরিমাপযোগ্য। যেমন ধরো সে ছেলের পড়াশোনার খরচ, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, এরকম বিভিন্ন ভাতা পায়, ভাতা। হ্যাঁ তো এই ভাতা পায় সে আরো 5,000 টাকা, ঠিক আছে? তাহলে এছাড়াও সে অন্যান্য আরো সুযোগ সুবিধা পায় যেগুলো অর্থ দিয়ে পরিমাপ করা যায় না। হ্যাঁ অন্যান্য সুযোগ সুবিধা যেগুলো অর্থরঙ্কে পরিমাপযোগ্য নয়, অর্থরঙ্কে পরিমাপযোগ্য কি নয় এরকম। তাহলে আমি যদি বলি তার প্রথমে আসে আর্থিক মজুরি কত। আর্থিক মজুরিকে ডাব্লিউ দিয়ে প্রকাশ করা হয়। হ্যাঁ আর্থিক মজুরি মানে হচ্ছে শুধু 10,000 টাকা যেটা বেতন পাই সেটাকে আমরা মূলত আর্থিক মজুরি বলে থাকি। শুধু যেটা বেতন পাই সেটা আর্থিক মজুরি, আমার কথা বুঝছো? শুধু যেটা বেতন পাবে সেটা হচ্ছে আর্থিক মজুরি। সবাই কি শেয়ার করছো ক্লাসটা? মনে তো হয় না সবাই শেয়ার করছো। আমি তো নিজে তো অনেকগুলো শেয়ার করে দিলাম, ঠিক আছে? তো তোমরা কই করছো? তোমরা তো, আমি তো নিজে 20-30টা করে ফেলছি মনে হয় শেয়ার। সবাই একটু শেয়ার করে দাও না, 150 জন আছে, একটু শেয়ার করে দিলে তো 200 জন হয়। হ্যাঁ একটু শেয়ার করে দাও সবাই, একবার শেয়ার করে দাও। শোনো তাহলে আর্থিক মজুরি মানে হচ্ছে শুধু যে বেতন পাই সেটা। আর যদি বলি প্রকৃত মজুরি কত, প্রকৃত মজুরিকে আমরা বলি WR, রিয়েল ওয়েজেস। হ্যাঁ রিয়েল ওয়েজেস এর সূত্র হচ্ছে W, এই যে এখানে যেটা পাচ্ছি সেটা প্লাস AB। এবি মানে হচ্ছে অন্যান্য সুযোগ সুবিধা যা অর্থকে পরিমাপযোগ্য, ঠিক আছে? সেটাকে ভাগ করতে হয় দাম স্তর দ্বারা। দাম স্তরকে আমরা পি দ্বারা প্রকাশ করি।
একটা দেশের জিনিসপত্রের দাম স্তরকে আমরা পি দ্বারা প্রকাশ করি। ও আচ্ছা, এখানে একটু আমি বলে লিখে দিই। এখানে দামের স্তর দেওয়া আছে মনে করো, মানে একটা দেশের জিনিসের গড় দাম দেওয়া আছে। একটা দেশে একটা দেশের যত জিনিস আছে সব জিনিসের দামকে যোগ করে দ্রব্যের পরিমাণ দিয়ে ভাগ করলে গড় দাম পাওয়া যায়। আর সেটাকে মূলত দামের স্তর বলা হয়। সেটা মনে করো 100 দেওয়া আছে, হ্যাঁ 100। তাহলে প্রকৃত মজুরি কত হবে? প্রকৃত মজুরি মানে হচ্ছে ডাব্লিউ প্লাস এ বি ডিভাইড বাই পি প্লাস হচ্ছে সি। হ্যাঁ, তো এটা মানে কি? ডাব্লিউ মানে হচ্ছে এই আর্থিক মজুরিটা, সেটা এবি মানে হচ্ছে অন্যান্য সুযোগ সুবিধা, সেটা আর পি মানে দামের স্তর, আর সি মানে হচ্ছে অন্যান্য সুযোগ সুবিধা যা অর্থনকে পরিমাপযোগ্য নয়। তাহলে আনসার কি দাঁড়াবে? আমি একটু করে দেখাই, তাহলে তোমাদের যদি সুবিধা হয়। হ্যাঁ, এটা করে দিলে তাহলে বেতন হচ্ছে 10,000, 10,000 লিখে দিলাম আমরা ডাব্লিউ এর মান। এ বির মান কত? এ বির মান হচ্ছে 5,000, 5,000 লিখে দিলাম। তার মানে যে পরিমাণ সে টাকা পাচ্ছে ছেড়ে দিয়ে সে যে পরিমাণ পণ্য কিনতে পারে, কয়টা কিনতে পারবে? একটার দাম যদি 100 টাকা করে হয়, তাহলে এখানে ওই 15,000কে যদি সে 100 দিয়ে ভাগ করে দেয়, এবং সি, সি মানে কি জানো? সি মানে হচ্ছে অন্যান্য সুযোগ সুবিধা, অন্যান্য সুযোগ সুবিধা যা অর্থনীতিতে পরিমাপযোগ্য নয়, এই কথা লিখে দিতে হবে। হ্যাঁ, উত্তরের সাথে প্রকৃত মজুরির সাথে অলওয়েজ উত্তরের সাথে অন্যান্য সুযোগ সুবিধা যা অর্থনীতিতে পরিমাপযোগ্য নয়, এটা লেখা থাকতে হবে। কেমন? তাহলে আনসার কি দাঁড়াবে? আনসার দাঁড়াবে হচ্ছে এরকম। তাহলে এই দুটো যোগ করে দাও, যোগ করে দিলে হবে 15,000 ডিভাইডেড বাই 100 প্লাস অন্যান্য সুযোগ সুবিধা। এই লাইনটা লিখতে হবে প্রত্যেকবার। হ্যাঁ, অন্যান্য সুযোগ সুবিধা যা অর্থনীতিতে পরিমাপযোগ্য নয়, এটা। তাহলে আনসার কি দাঁড়াবে? আনসার হচ্ছে এখানে দুটো শূন্য কেটে দাও, দুটো শূন্য চলে যাবে। তাহলে 150 উত্তর হবে 150 প্লাস, শুধু এটা আনসার না, 150 উত্তর হবে না, 150 প্লাস অন্যান্য সুযোগ সুবিধা। হ্যাঁ, অন্যান্য সুযোগ সুবিধা যা অর্থনীতিকে পরিমাপযোগ্য নয়, সেটা লেখা থাকতে হবে। এটাই হচ্ছে প্রকৃত মজুরি আনসার। অর্থাৎ আর্থিক মজুরি দিয়ে যে সে পণ্য কিনতেছে যে পরিমাণ, তার সাথে অন্যান্য সুযোগ সুবিধা যেগুলো অর্থনীতিকে পরিমাপযোগ্য নয়, এগুলো সবগুলো সমষ্টিকে আমরা একত্রে বলে থাকি কি? তোমার প্রকৃত মজুরি। তাহলে এখানে সেটাই বলছে, প্রকৃত মজুরি কি? আমরা বলবো আর্থিক মজুরি দিয়ে সে যে পণ্য বা সেবা সামগ্রী ক্রয় করতে পারে, তার সাথে অন্যান্য সুযোগ সুবিধা যেগুলো অর্থনীতিকে পরিমাপযোগ্য নয়, তার সমষ্টিকে আমরা মূলত প্রকৃত মজুরি বলে থাকি। এই কথাটা কি বোঝা গেছে? সবাই পারবো? এই সবাই একটু বলো তো, পারবে কিনা? এটা সবাই পারবো? আচ্ছা, গেল 1 নাম্বার। চলে আসি 2 নাম্বারে। বলছে একই পেশায় মজুরি ভিন্ন হয় কেন? মানে মনে করো যে আমিও ডাক্তার, সেও ডাক্তার, আমিও শিক্ষক, সেও শিক্ষক, আমি যে চাকরি করে সে সেম চাকরি করে, কিন্তু সে পায় বেতন বেশি, আমি পাই কম। কেন? বিভিন্ন কারণ হতে পারে। তার শিক্ষত যোগ্যতা বেশি হইতে পারে, হ্যাঁ, তাই সে অনেক বেশি দক্ষ হইতে পারে। কেমন? কাজের পরিবেশ তারটা অনেক খারাপ পরিবেশে সে কাজ করতেছে, আমি অনেক ভালো পরিবেশে কাজ করতেছি, তাই আমার বেতন একটু কম, কিন্তু সে খারাপ পরিবেশে কাজ করে বিধায় তার বেতন একটু বেশি হইতে পারে। এইগুলো বলবা। তিনি বলছে উদ্দীপকের সারণী থেকে শ্রমের বাজারের ভারসাম্য মজুরি লেখাচিত্রের মাধ্যমে দেখো, মানে লেখচিত্র আঁকতে হবে। ঠিক আছে? তো এটা খুবই সহজ। আমরা দ্বিতীয় অধ্যায়ে যেভাবে করি চাহিদা এবং যোগানের চিত্র, সেম ভাবে এখানে করতে হবে। হ্যাঁ, চলো আমরা করি। আমরা 3 নাম্বারটা একটু করে দিই। কেমন? তো এখানে মূলত চাহিদা এবং যোগান, শ্রমের চাহিদা এবং যোগানকে তোমাকে একই চিত্রের মধ্যে আঁকতে হবে। তো এখানে মজুরি হবে লম্বককে, মজুরি যেটাকে আমরা বলি ওয়েজেস। হ্যাঁ, এটা হবে লম্বককে, মজুরি হবে লম্বককে। আর ভূমি অক্ষে হবে শ্রমের চাহিদা, আরটা কি? শ্রমের চাহিদা, আরটা কি? শ্রমের যোগান। এটা হবে ভূমি অক্ষে। এখানে হবে শ্রমের চাহিদা, শ্রমের চাহিদা, হ্যাঁ, আরটা হচ্ছে ও যোগান, শ্রমের চাহিদা ও যোগান। তাহলে মজুরি আছে 10, 20, 30। মজুরি আমাদের হবে 10, হ্যাঁ 20, 30, 10, 20, 30, এগুলো হচ্ছে মজুরি। আর শ্রমের চাহিদা যোগানের কথা যদি বলি, শ্রমের চাহিদা যোগানের মধ্যে এখানে আছে শ্রমের চাহিদা হচ্ছে এখানে 15, 10, 5, যোগান 5, 10, 15, তাহলে 5 5 করে ধরি। তাহলে এখানে হবে 5, 5, 10, 15, 20 মনে করো। ঠিক আছে? আচ্ছা, আর একটু বড় করে ধরি। আচ্ছা, তাক বাদ দাও। 5, 10, 15, 20 আমরা স্কেল ধরলাম একটা। আচ্ছা, এবার আসো, এবার একটা রেখা আঁকবা। হ্যাঁ, একটা রেখা আঁকবা। ফার্স্টে মজুরির সাথে শ্রমের চাহিদা রেখা আঁকো। মজুরি 10 হলে শ্রমের চাহিদা হচ্ছে 15। মজুরি 10 হলে শ্রমের চাহিদা হচ্ছে 15, 10 এর সাথে 15, এটা হচ্ছে প্রথম বিন্দু। তারপরে মজুরি যদি 20 হয়, শ্রমের চাহিদা হয় 10। মজুরি 20 হলে শ্রমের চাহিদা হয় কত? 10, এটা কমে গেছে। হ্যাঁ, শ্রমের চাহিদা কি হয়ে গেছে? কমে গেছে। তাহলে মজুরি 20 হলে শ্রমের চাহিদা 10, এটা। মজুরি 30 হলে শ্রমের চাহিদা হচ্ছে 5। মজুরি 30 হলে শ্রমের চাহিদা হচ্ছে 5, তাহলে বিন্দুটা হবে এই জায়গায়, এই জায়গায়। তাহলে এই বিন্দুগুলো আমরা যোগ করে দিই, যে রেখাটা আমরা পাবো সেটাই হচ্ছে আমাদের ডি ডি প্রাইম বা ডিমান্ড রেখা, ডি ডি প্রাইম বা ডিমান্ড রেখা। এরপর আসো
মজুরির সাথে শ্রমের যোগান, মজুরির সাথে শ্রমের যোগান রাখা। যেমন এখানে 10 এর সাথে 5, হ্যাঁ, তাহলে এখানে মজুরির সাথে শ্রমের যোগান, মজুরি শ্রমের যোগান হচ্ছে মজুরির সাথে, মজুরি হচ্ছে 10, শ্রমের যোগান হচ্ছে 5, মজুরি 10 হবে, শ্রমের যোগান 5, প্রথম বিন্দু হবে এখানে, আমি একটু এখানে করে দিই, হ্যাঁ, এই 10 এর সাথে 5 প্রথম বিন্দু হবে এখানে, তারপর হবে মজুরি 20 এর সাথে শ্রমের যোগান হচ্ছে 10, এই 20 সাথে হবে 10, দ্বিতীয় বিন্দু হবে এই জায়গাটাতে, হ্যাঁ, তারপরে 30 সাথে হবে 15, এই 30 সাথে কত হবে 15, এটা হবে এর পরের বিন্দু, ঠিক আছে। তাহলে এই তিনটে বিন্দু যোগ করে দাও, এই যে রেখাটা এটাকে আমরা বলবো এস এস প্রাইম বা সাপ্লাই রেখা। তাহলে ডিডি প্রাইম মানে, ও সরি, ডিডি শুধু লিখলে হবে এরকম, সরি সরি আমি একটু ভুল করছি, এটা হচ্ছে লেবার অফ ডিমান্ড অফ লেবার, ডিএল, ডিএল প্রাইম, ঠিক আছে। আর এটা হচ্ছে এসএল, এসএল, এসএল প্রাইম হবে সাপ্লাই অফ লেবার, হ্যাঁ, এসএল প্রাইম, আমি ডিডি লিখে ফেলতেছি, যাই হোক। সো এই হচ্ছে আমাদের ডিমান্ড এবং সাপ্লাই লেভারেজ। এবার আসো, যেখানে ডিমান্ড এবং সাপ্লাই সমান হবে লেবারের, সেখানে মূলত আমাদের মজুরি নির্ধারণ হবে, আর এখানে মজুরি হবে 20 টাকা, বা বলতে পারো মজুরি হচ্ছে 20 টাকা, আর পরিমাণ হচ্ছে 10 একক হচ্ছে শ্রমের চাহিদা এবং যোগান হবে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের ভারসাম্য চিত্র। আর এখানে যদি আমি বলি 10 টাকা যখন মজুরি, তখন শ্রমের চাহিদা বেশি যোগান কম, শ্রমের কি চাহিদা বেশি যোগান কম, তার মানে এই ক্ষেত্রে কি হবে, মজুরি বৃদ্ধি পাবে, প্রকৃত মজুরি বা মজুরি কি পাবে, মজুরি বৃদ্ধি পাবে এই ক্ষেত্রে, হ্যাঁ, মজুরি বৃদ্ধি পাবে যখন শ্রমের চাহিদা আছে কিন্তু কি নাই, যোগান কম, শ্রমের চাহিদা বেশি যোগান কম। আর যখন 30 টাকা তখন চাহিদা কম যোগান বেশি। যদি শ্রমের চাহিদা কম হয় যোগান বেশি হয়, তাহলে বেকারত্ব দেখা দিবে, কি দেখা দিবে, বেকারত্ব, বেকারত্ব দেখা দিবে। তাহলে চাহিদা যদি কম হয়, 30 টাকা দামে চাহিদা কম যোগান বেশি, তার মানে এখানে বেকারত্ব হবে, কি হবে, বেকারত্ব হবে। আমরা কি বুঝছি? ওকে ফাইন। কোয়েশ্চেনের তালিকাটা বোঝা যায় না লাইটের কারণে, কোনটা বোঝা যায় না, কোনটা বোঝা নেই তুমি? এখানে তো সব দেখা যাচ্ছে। ও এই জায়গায় লাইটের এই লেখাটা দেখা যাচ্ছে না যে, ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তোমার কথা। হ্যাঁ, র‍্যাপিড ব্যাচে সবকিছু শুরু থেকে করবেন, হ্যাঁ একদম সবকিছু শুরু থেকে পড়ানো হবে। আরিফুল ইসলাম, র‍্যাপিড ব্যাচ যেটা শুরু হবে 1 তারিখ থেকে, সবকিছু একদম শুরু থেকে সবকিছু আমরা শুরু করব। 150টা ক্লাস নিব আমরা, এবং পুরো 50 দিনে আমাদের প্ল্যান, ঠিক আছে। সো 50 দিনে ডেইলি ক্লাস হবে, মানে 50 দিনের ক্লাস হবে এরকম আর কি। আমরা 150টা ক্লাস নেব, 50 দিনে 3টা করে, ডেইলি 3টা করে ক্লাস হবে এই ব্যাচে। ওকে, এবার আসো আমরা করি 4 নাম্বার। বলছে শ্রমের চাহিদার প্রতি ক্ষেত্রে, বলছে শ্রমের এই যে শ্রমের চাহিদা, এটা প্রতি ক্ষেত্রে 10 একক বৃদ্ধি পেলে ভারসাম্যের উপর কি পরিবর্তন হবে, উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। তার মানে বলছে যে এখানে যদি চাহিদা যত আছে, প্রতি ক্ষেত্রে যদি 10 একক করে বেশি হয়, বেড়ে যায়, তাহলে কি হবে। তাহলে 4 নাম্বার যে প্রশ্ন, সেই প্রশ্ন উত্তর চল আমরা করি। ফার্স্ট আমাদের একটা সূচি করতে হবে, সূচির মধ্যে এখানে যেটা আছে সেটা অনুযায়ী তো সূচি এখানে করছি আমরা, মানে যেটা আছে সেটা দিয়ে সূচি করলাম। এটার সাথে একটা এক্সট্রা করে এখানটা ঘর করে নিবে, এক্সট্রা ঘর করবা, মানে মজুরি, শ্রমের চাহিদা, তারপর এখানে লিখবা পরিবর্তিত চাহিদা, পরিবর্তিত, আমি একটু লিখে নিই, হ্যাঁ, এখানে আমরা লিখবো পরিবর্তিত, পরিবর্তিত চাহিদা, সেটা কত, পরিবর্তিত চাহিদা একটা থাকবে, আর শ্রমের যোগান আগের মতোই আছে। বলছে প্রতি ক্ষেত্রে যদি শ্রমের চাহিদা 10 একক করে বৃদ্ধি পায়, হ্যাঁ, অর্থাৎ যেখানে যত 15 আছে, যেখানে 10 টাকা মজুরি তখন 15, তার সাথে 10 যোগ করে দাও, কত হয় 25। তারপর যেটা 20 ছিল, 20 টাকা মজুরি অবস্থায় 10 ছিল, সেক্ষেত্রে 10 বাড়া দাও, তাহলে হবে 20। তারপর 30 টাকা অবস্থায় মজুরি, তখন হবে 5 সাথে 10 বাড়া দাও, সেটা হবে 15। এই যে এরকম বলছে যে যদি চাহিদাটা আমাদের কি হয়, আগে যত ছিল তার চেয়ে 10 করে বেড়ে যায়, তাহলে কি হবে চিত্রের উপর, হ্যাঁ, তাহলে প্রভাবটা কি পড়বে। তাহলে এই চিত্র তোমাকে আবার করতে হবে। তবে এখানে যে এই যে মজুরি তোমার এখানে যে বৃদ্ধি হ্রাস, এগুলো দেখানোর দরকার নাই, এগুলো ছাড়া তুমি আবার চিত্র রাখছো মনে করো, এটার নাম দিলাম ডি ডিএল, এটা 0 দিবা, ডিডিএল 0, মানে এটা হচ্ছে চাহিদা রেখা প্রাথমিক অবস্থায় ছিল, মানে এইটা এইটা এবং এটা দিয়ে করছি, কিন্তু এই চাহিদা রেখাটা এখন আমরা করিনি মাঝখানেরটা, হ্যাঁ, তো এটা করছি আমরা যা যা 4 নাম্বারে গিয়ে আর কি, 4 নাম্বার গিয়ে মূলত তোমাকে সূচিটা আবার করতে হবে, এক্সট্রা করে এখানে একটা কলাম বার করে নিতে হবে পরিবর্তিত চাহিদা নিয়ে। তারপর তোমাকে চিত্র আঁকতে হবে আগের যে চাহিদা, আগের যে যোগান, তা নিয়ে চিত্র আঁকছো, এবং এটার নাম দিলাম E0, মানে এটা নেই ভারসাম্য আছে E0 তে।
এখন তুমি নতুন করে নতুন চাহিদা লিখবা, নতুন চাহিদা রেখাটা লিখবা। কেমনে করবা? এই যে একের সাথে প্রথমে 25, চলো আমরা নতুন চাহিদা রেখা রাখি। একের সাথে হবে মানে 10-এর সাথে হবে 25, 10 টাকা মজুরিতে 25 হয়, তাহলে 10 টাকা মজুরিতে 25, 25 মানে এখানে একটা ঘর বাড়ায় নাও, এখানে 25 পর্যন্ত নিয়ে নাও। হ্যাঁ, তাহলে 10 টাকা অবস্থায় 25 প্রথমে রেখা হবে এখানে। তারপর 20 অবস্থায় 15, সরি 20, 20 অবস্থা হচ্ছে 20, এই 20 অবস্থায় হচ্ছে 20, বিন্দুটা হচ্ছে এই জায়গায়। তারপরে 30 অবস্থা হচ্ছে 15, এই 30 অবস্থা হচ্ছে 15, 15 কোথায়? এখানে। তাহলে এই 30 অবস্থা 15, বিন্দুটা হচ্ছে এখানে। এবার সবগুলিতে যোগ করে দাও এই যে রেখাটা, এটা হচ্ছে ডিএল, ডিএল 1 রেখা। আগে ছিল ডিএল ডিএল 0, এখন ডিএল ডিএল 1 হয়েছে, অর্থাৎ এখন নতুন চাহিদা রেখা হয়েছে, ডান দিকে শিফট হয়েছে, চাহিদা বেড়ে গেছে। আগে ভারসাম্য ছিল এখানে, নতুন ভারসাম্য হয়েছে আমাদের এই আগের যোগানের সাথে, নতুন ভারসাম্য হয়েছে এখানে E1 বিন্দুতে। কি1? E1। আগে ছিল মজুরি 20, এখন মজুরি বেড়ে কত হয়েছে? এখন মজুরি বেড়ে হয়েছে 30। ঠিক আছে, আগে পরিমাণ ছিল, আগে ভারসাম্য পরিমাণ ছিল 10, এখন সেটা বেড়ে, সরি, এখন সেটা বেড়ে কত হয়েছে? 15 হয়েছে, 15। এই যে এখানে চলে আসছে, 15তে চলে আসছে। কথাটা বোঝা গেছে? এগুলি বলতে হবে তোমাকে, যে আগে ডিমান্ড রেখা যেখানে ছিল সেখানে ডান দিকে শিফট করতেছে, মানে চাহিদা বেড়ে যাওয়ার কারণে, এবং ভারসাম্য যে মজুরি সেটাও বাড়তেছে, ভারসাম্য যে শ্রমের চাহিদা বা যোগানের পরিমাণ তাও কি পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। এটা একদম যোগান রেখা চাহিদা রেখার মতোই, যেটা দ্বিতীয় অধ্যায়ে আমরা পড়ছি সেটার মতোই একদম হুবহু এই ধরনের কোশ্চেন গুলো আর কি। হয়েছে? ওকে, শেষ। তাহলে আমরা এই চ্যাপ্টার মানে এই ম্যাথটা এখানে শেষ করলাম। আমরা পরবর্তী কোশ্চেনে যাই। চলো, আমাদের হাতে সময় কম, আমরা একটু দ্রুত করব। ঠিক আছে, আসো 2 নাম্বারটা এই চ্যাপ্টার থেকে আরেকটা এখানে ম্যাথ। এখানে মজুরি দেওয়া আছে, তারপর দেওয়া আছে শ্রমের যোগান দেওয়া আছে, বুঝছো? তো বলছে প্রকৃত মজুরি কি, আমরা অলরেডি বলে ফেলছি একবার। বলছে খনিতে নিয়োজিত শ্রমিকের মজুরি বেশি হয় কেন? কারণ রিস্ক কি, যেখানে বেশি রিস্ক বা যেখানে বেশি কাজের পরিবেশ ভালো না সেখানে মজুরি একটু বেশি হয়। 3 নাম্বার বলছে উদ্দীপক থেকে শ্রমের যোগান রেখা অঙ্কন করো। এটা থেকে শ্রমের যোগান রেখা রাখতে হবে। নরমালি কিন্তু শ্রমের যোগান রেখা নরমালি ঊর্ধ্বগামী হয়। হ্যাঁ, এস এল রেখা নরমালি ঊর্ধ্বগামী হয়, কিন্তু একটা ব্যতিক্রমধর্মী শ্রমের যোগান রেখা আছে, সেটা এখানে বলছে। হ্যাঁ, সেটা আমরা করে দেখি। চলো, আমরা এখানে একটা শ্রমের যোগান রেখা আঁকবো। এখানে মজুরি আগের মতোই, মজুরি থাকবে উপরের দিকে, লম্ব অক্ষে আমরা মজুরি ধরবো, মজুরি ডাব্লিউ লম্ব অক্ষে হবে। আর শ্রমের যোগান এখানে আমরা ধরবো শ্রমের যোগান। আর সেই শ্রমের যোগান কত? শ্রমের যোগান হচ্ছে যেটাকে আমরা বলবো যে এসএল। ঠিক আছে, এসএল। তো দেখো আমাদের কথা, মজুরি হচ্ছে 500, 1000, 1500। তাহলে 500 করে ধরি আমরা, 500 আর 2 করে ধরি, 500, 1000, 1500। হ্যাঁ, এটা আমরা ধরলাম 500, 1000 আর হচ্ছে 1500। ওকে, অন্যদিকে শ্রমের যোগান যদি বলি, শ্রমের যোগান হচ্ছে 10, 20, 10, 30, 20 বলছে। তাহলে আমাদের 10 করে আমরা পার্থক্য ধরি, তাহলে 10, 20, 30 ধরলাম। হ্যাঁ, 10, 20, 30 ধরলাম। চলো এবার আমরা করি। প্রথমে আছে এখানে দৈনিক মজুরি যদি 500 হয়, তাহলে শ্রমের যোগান হচ্ছে, শ্রমের যোগান কত? 10। মানে মজুরি 500 হলে 10 জনে কাজ করে, বা বলতে পারো শ্রমের যোগান হচ্ছে 10। ঠিক আছে, 10 জনে কাজ করে। মজুরি যদি 1000 টাকা হয়, তাহলে কাজ করে 30 জনে। কয়জনে? 30 জন। অনেকজন মানুষে কাজ করতেছে 1000 টাকা হলে। আবার 1500 টাকা হলে মজুরি যদি আরো বেড়ে যায়, তখন কিন্তু আবার কম মানুষে কাজ করতেছে, মানুষ কাজ করতেছে 20 জন, বা বলতে পারো যে 20 ঘন্টা কাজ করতেছে মানুষ। তাহলে প্রথমে কিন্তু বাড়ছে, তারপর আবার কমে গেছে। এই যে এই ধরনের একটা শ্রমের এসএল সাপ্লাই রেখা আমরা পেয়ে যাই, এই রেখাটাকে বলা হয় পশ্চাৎগামী শ্রমের যোগান রেখা। এই রেখাটা কি বলা হয়? পশ্চাৎগামী শ্রমের যোগান রেখা বলা হয়ে থাকে। ঠিক আছে, আমরা কি বুঝতে পারছি? তাহলে আমরা বলতেছি যে এসএল প্রাইম এটা হচ্ছে শ্রমিক কি রেখা? শ্রমের যোগান রেখা। ঠিক আছে,
তো দেখো পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে এই রেখাটা এমন হয়েছে কেন, ব্যাখ্যা করো। হ্যাঁ, বলছে উদ্দীপকে শ্রমের যোগান রেখা অঙ্কন করে ব্যাখ্যা করতে বলে নাই। ও চানা বলছে কারণ সহ শ্রমের যোগান রেখার আকৃতির উপর মন্তব্য করো। হ্যাঁ, তার মানে তুমি চিত্র আঁকলে হয়ে যাবে 3 নম্বরে। 4 নম্বরে গিয়ে এটা ব্যাখ্যা করতে হবে কেন এরকম হয়েছে। শোনো, নরমালি আমরা জানি মজুরি বাড়লে শ্রমের যোগান বাড়বে, এটাই নরমাল, বাড়তেছে, এটা বাড়লে এটা বাড়বে। হ্যাঁ, এরকম। কিন্তু এটার ক্ষেত্রে বাড়ছে প্রথমে, মানে মজুরি বাড়ছে, শ্রমের যোগান বাড়ছে, কিন্তু যখন মজুরি অনেক বেশি বাড়ছে তখন শ্রমের যোগান আবার কি হয়ে গেছে, কমে গেছে। এটা হওয়ার পেছনে কারণ হচ্ছে আমাদের মানুষের যারা শ্রমিক তাদের মধ্যে একটা ইন্টেনশন থাকে, যখন তাকে 500 টাকা মজুরি দিচ্ছে তখন মনে করো 10 ঘন্টা সে কাজ করতেছে, তাহলে 500 টাকা মনে করো সে 10 ঘন্টা কাজ করলে সে পাচ্ছে কয় টাকা বলো তো, 5,000 টাকা মনে করো সে পাচ্ছে। যখন তাকে 1,000 টাকা মজুরি দেওয়া হয়, 1,000 টাকা মজুরি দেওয়া হয়, তখন দেখা যায় যে সে আর একটু বেশি কাজ করতেছে, সে মনে করো 30 ঘন্টা কাজ করতেছে, সাপোজ 30 ঘন্টা কাজ করতেছে। হ্যাঁ, তাহলে 1,000 ইন্টু 30, এখানে আসলে 30 ঘন্টা না 30 জন মনে করতে পারো, গুণ করলে হচ্ছে এখানে গুণ করে দিলে হবে 30,000, মানে 30,000 টাকা সে পাচ্ছে। শোনো, মনে করো যখন 5,000 টাকা সে পাচ্ছিল সেই টাকা দিয়ে তার ফ্যামিলি ভালো করে চলতেছিল না, বা তাদের আসলে 500 টাকা বেতনে ভালো হচ্ছিল না, মজুরিতে চলতে পারতেছিল না ঠিক মতো। যখনই মজুরি বাড়াইতে 1,000 করছে, তারা একটু বেশি কাজ করতেছে, কারণ তারা বেশি মজুরি আসে, বেশি টাকা পাওয়ার আসে, 30,000 টাকা সে পাচ্ছে। তো এই টাকা দিয়ে মনে করো যে তার ভালো করে সে চলতে পারে, তার তেমন তার বেশি টাকা পয়সার প্রয়োজন হয় না। তখন তাকে যদি আরো বেশি মজুরি বাড়ায় দেওয়া হয়, 1500 টাকা করে দেওয়া হয় মজুরি, তখন দেখা যাবে সে আগের চেয়ে একটু কম পরিমাণ কাজ করবে। মনে করো সে কাজ করতেছে 20 ঘন্টা, তাহলে 15 ইন্টু 20, 15 করে 30, তাহলে সে কিন্তু এখনো 30,000 টাকা বেতন পাচ্ছে। সে কাজ কম করতেছে বাট টাকা আগের মতোই পাচ্ছে। কথাটা বুঝতেছো? মানে হচ্ছে সে কাজ কম করলেও আগের মতো টাকা পায়, কারণ তার মজুরি বাড়াই দিছে, মজুরির পরিমাণটা বেড়ে গেছে, তাই এখন সে আগের চেয়ে কম পরিশ্রম করবে। কেন? কারণ একটা মানুষের একটা মানে চাহিদার একটা লিমিটেশন আছে। মানুষ যখন অনেক বেশি ইনকাম করে তখন মানে সে তার ফ্যামিলি মেম্বারদেরকে সময় দেওয়ার চেষ্টা করে, ঠিক আছে? দেখবে যে সে একটু কাজের পরিমাণ কমায় দিয়ে ফ্যামিলি মেম্বারকে সময় দিচ্ছে। হ্যাঁ, পার্কে ঘুরতে যাচ্ছে, মেলায় ঘুরতে যাচ্ছে, এবং দেখা যায় যে সে আস্তে আস্তে এরপরে দেখা যায় সে রাজনীতি করা শুরু করে, ঠিক আছে, এরকম সমাজ সেবা করে। তার মানে মানুষের মজুরি বাড়লে মানুষ বেশি কাজ করে, ঠিক আছে, কিন্তু যখন তাকে অত্যাধিক মজুরি দেওয়া হবে তখন সে শ্রমের যোগানটা একটু আবার কমিয়ে দিবে। এই কথাটাই বোঝানো হয়েছে। কথা বুঝছি সবাই? পারবো সবাই? আমার কথাটা বুঝতে পারছি? একটু আরামায়েশ করতে চাই, আরাম করতে চাই, বোঝা গেছে? সে চিন্তা করে যে এত পরিশ্রম করে কি হবে, একদিন তো মরেই যাব। হ্যাঁ, এই কথা চিন্তা করবে সে। ওকে, তাহলে এটা গেল। আমরা তাহলে পঞ্চম অধ্যায় শেষ করলাম। চলো আমরা দেখি এবার ষষ্ঠ অধ্যায় থেকে কিভাবে প্রশ্ন আসে। আমি দু একটা কোশ্চেন সলভ করে দিই ষষ্ঠ অধ্যায় থেকে। চলো, আচ্ছা, এর মধ্যে একটু বলি আমাদের কি কি কোর্স চলমান আছে। যারা আমাদের 26-এর শিক্ষার্থী আছো তোমাদের জন্য আমাদের এখন এফআরবি ব্যাচ চলমান আছে, এফআরবি ব্যাচ। তবে এই ব্যাচে আমাদের ক্লাস 60% মতো হয়ে গেছে, 60% এর মতো। তো এই ব্যাচে যেগুলো ক্লাস হয়ে গেছে সেগুলো রেকর্ড করতে এখন করতে হলে নতুন ব্যাচ শুরু হচ্ছে, সেটা হচ্ছে আমাদের র্যাপিড ব্যাচ। সো র্যাপিড ব্যাচ সম্পর্কে বিস্তারিত একটু পরে বলবো। তো র্যাপিড ব্যাচে যারা ভর্তি হতে চাও 1 তারিখ থেকে শুরু হবে। এই ব্যাচে দ্রুত পেজে মেসেজ দিয়ে ভর্তি হয়ে যাও। 1499 টাকা, এটা কিন্তু 2,000 টাকার কোর্স। র্যাপিড ব্যাচ হবে 1499 টাকা। আমরা 50 দিনে প্রতিদিন 3 ঘন্টা করে ক্লাস, 150টা ক্লাস নিব, এবং আশা করছি ওই ক্লাসগুলো করার মাধ্যমে তোমার এইচএসসি একদম শেষ মতো একটা ফাইনাল প্রিপারেশন, মানে একদম সবচেয়ে বেস্ট একটা প্রিপারেশন হবে ইনশাআল্লাহ। আর 27 জন আমাদের অ্যাডভান্স ব্যাচ চলতেছে, সব বিষয়ের প্রথম পত্র। আর 26 জন ইকোনমিক্স থাকার ব্যাচ, শুধু ইকোনমিক্সের জন্য এটা। হ্যাঁ, আর শুধু ইকোনমিক্সের জন্য 27 জন ইকোনমিক্স জিরো ইয়ার ব্যাচ। এই তো যারা যারা এখনো ভর্তি হওয়া নাই বা কোর্সগুলো সম্পর্কে জানো না, তো ভর্তি হয়ে যাবে পড়ালেখা পেজে মেসেজ দিয়ে, এবং পড়ালেখা পেজে মেসেজ দিয়ে তোমাকে বিস্তারিত বলে দিবে কি কি বিষয়, ঠিক আছে? চলে আসি আমরা ষষ্ঠ অধ্যায় নিয়ে কথা বলি। হ্যাঁ, ষষ্ঠ অধ্যায়, যেটা চ্যাপ্টার নাম হচ্ছে মূলধন। ওকে, সো এখানে একটা সিকিউ দিছে, আমরা চলো সিকিউরিটি একটু পড়ে দেখি। বলছে মিস্টার খ এর নিকট 80 লক্ষ টাকা আছে, বুঝছো, টোটাল 80 লক্ষ টাকা আছে আর কি। তিনি 50 লক্ষ টাকা দিয়ে ঢাকায় একটি প্লট কিনছে, 10 লক্ষ টাকা দিয়ে একটি দোকান ক্রয় করছে, দোকানে দোকানে বিক্রয়ের জন্য 5 লক্ষ টাকার পণ্য কিনছে, এবং 10 লক্ষ টাকা দিয়ে একটি গ্রামে লিচু বাগান কিনছে, বাগানে চারা গাছ লাগানোর জন্য 1 লক্ষ টাকা সে ব্যয় করছে। এছাড়াও বাকি টাকা মজুরি এবং অন্যান্য ব্যয় বাবদ সে নিজের কাছে রেখে দিচ্ছে। প্রথমে সেখানে মূলধন কি? মূলধন বলতে আমরা আসলে কি বুঝে থাকি? আমরা জানি
মূলধন হলো উৎপাদনের উৎপাদিত অংশ, যা বর্তমানে ভোগের জন্য ব্যবহৃত না হয়ে ভবিষ্যতে অধিকতর বা বেশি পরিমাণ উৎপাদনের জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ যদি আমি একজন কৃষকের কথা বলি, মনে করি এই বছর 100 মণ সে ধান উৎপাদন করছে, এখান থেকে সে 1 মণ ধান রেখে দিচ্ছে বিষ হিসেবে, বাকি 99 মণ ধান সে এই বছর ব্যবহার করে ফেলছে, সে বিক্রি করে দিয়েছে বা সে নিজে ব্যবহার করছে। এই 1 মণ থেকে নেক্সট ইয়ার এসে কিন্তু আবার 100 মণ ধান কি করবে, উৎপাদন করবে। তাহলে আমি আবার বলছি, 100 মণ ধান সে উৎপাদন করছে, সেখান থেকে সে 1 মণ ধান রেখে দিচ্ছে বীজ হিসেবে, সেই 1 মণ থেকে আবার 100 মণ হয়েছে। এই যে 1 মণ যেটা রেখে দিচ্ছে সেটাকে আমরা বলে থাকি মূলত যে বীজ যেটা রাখছে সেটাকে আমরা মূলত বলে থাকি মূলধন। তাহলে এই মূলধন হলো উৎপাদের একটা উৎপাদিত অংশ, যা বর্তমানে ভোগের জন্য ব্যবহৃত না হয়ে ভবিষ্যতে অধিকতর বা বেশি উৎপাদনে ব্যবহৃত হয়, সেটাকে আমরা কি বলছি, মূলধন বলছি। ক্লিয়ার? আমরা কি বুঝতে পারছি? 2 নম্বর প্রশ্ন, মূলধনের সঙ্গে সঞ্চয়ের সম্পর্ক কি? অবশ্যই ধনাত্মক সম্পর্ক। মানুষ যত বেশি টাকা সঞ্চয় করতে পারবে, মূলধন তত বেশি হবে। হ্যাঁ, মনে রাখবা, সঞ্চয় যখন বাড়বে, মানুষ যখন বেশি টাকা সঞ্চয় করতে পারে, তো এই টাকা কোথায় সঞ্চয় করে? ব্যাংকে সঞ্চয় করে। আর ব্যাংকে সঞ্চয় করলে সেই টাকাটা ব্যাংক কি করে, অন্য একজনকে মূলধন হিসেবে বা ঋণ হিসেবে দেয়। সে ব্যক্তি ঋণ নিয়ে কি করে, নতুন নতুন বিনিয়োগ করে, নতুন নতুন ব্যবসা শুরু করে, তাই না? তাহলে সঞ্চয় বৃদ্ধি পেলে, সঞ্চয় যদি বেড়ে যায়, সঞ্চয় যদি বৃদ্ধি পায়, তাহলে কি বৃদ্ধি পাবে বলতো? সঞ্চয় বৃদ্ধি পেলে কি বলছে আমরা, মূলধন বৃদ্ধি পাবে। সঞ্চয় বৃদ্ধি পেলে মূলধন বৃদ্ধি পাবে, সঞ্চয় বৃদ্ধি পেলে মূলধন বৃদ্ধি পাবে, এই কথাটা মনে রাখবা। এরপর 3 অবস্থায় উদ্দীপকের আলোকে মিস্টার ক্ষয়ের স্থায়ী এবং চলতি মূলধন একটি সারণীতে তৈরি কর। মানে স্থায়ী মূলধন আর চলতি মূলধন বের করতে বলছে। আচ্ছা, আমি একটু বলে দিচ্ছি, দেখো। প্রথম হচ্ছে স্থায়ী মূলধন, স্থায়ী মূলধন, আর হচ্ছে চলতি মূলধন, ঠিক আছে? এই দুটো করতে বলছে, মানে স্থায়ী মূলধন আর চলতি মূলধনের পরিমাণ বের করতে বলছে, বুঝছো? আচ্ছা, ফার্স্টে আসো যে তার কাছে 80 লক্ষ টাকা আছে, টোটাল 80 লক্ষ টাকা, বুঝছো? টোটাল অ্যামাউন্ট হচ্ছে 80 লক্ষ টাকা। আচ্ছা, এর মধ্যে সে কি করছে? ফার্স্টে সে 50 লক্ষ টাকা দিয়ে একটা ঢাকায় প্লট কিনছে। মনে রাখবা, স্থায়ী মূলধন মানে হচ্ছে যেই মূলধনটা একবার ব্যবহার করে বা একবার বিনিয়োগ করে তুমি অনেকদিন যাবত সুফল পাবা বা দীর্ঘদিন তুমি ব্যবহার করতে পারবা। হ্যাঁ, একবার ব্যবহারের ফলে যেটা শেষ হয়ে যাবে না, সেটাকে বলা হয় স্থায়ী মূলধন। আর চলতি মূলধন কি? যেই মূলধনটা তোমাকে নির্দিষ্ট সময় অন্তর অন্তর করতে থাকতে হবে, বা বলতে পারো একবার তুমি করার পর এটা ভোগ করে ফেললে ওটা আবার নতুন করে করতে হবে, এটাকে আমরা চলতি মূলধন বলি। যেমন কাঁচামাল কিনছে, মনে করো এই কলমটা বানানোর জন্য প্লাস্টিক প্রয়োজন, একবার কিনছি প্লাস্টিক, এই কলম বানাই ফেলছি 10টা, আবার প্লাস্টিক কিনতে হবে আর 10টা বানানোর জন্য। কিন্তু আমি যদি বলি একটা মেশিন কিনছি আমি এই কলমটা বানানোর জন্য, ওই মেশিনটা আমি একবার বানাইছি কলম, আবার বানাতে পারবো না? পারবো। তার মানে মেশিনটা হচ্ছে স্থায়ী সম্পদ, স্থায়ী মূলধন। ওকে, তাহলে দেখো, বলতে 10 লক্ষ টাকার একটা প্লট কিনছে, জায়গা আর কি, জায়গা প্লট। এটা কি স্থায়ী মূলধন না চলতি মূলধন? এটা কি একবার ব্যবহার করে শেষ হয়ে যাবে প্লটটা? না, তাহলে সেটা হচ্ছে স্থায়ী মূলধন। তাহলে এখানে আমরা বলতে পারি 1 নাম্বার হচ্ছে প্লট, যেটা সে প্লট কিনছে সেটা হচ্ছে একটা স্থায়ী মূলধন। প্রথম হচ্ছে 50 লক্ষ টাকা, তাহলে 50 লক্ষ টাকার সে একটা প্লট কিনছে, এটা হচ্ছে স্থায়ী মূলধন। আচ্ছা, গেল এটা। এবার সে 2 নাম্বার 10 লক্ষ টাকা দিয়ে একটা সে দোকান ক্রয় করছে, এটাও একটা স্থায়ী মূলধন। কারণ দোকানটা তো সে একবার ব্যবহার করে চলে যাবে এমন না, দোকানটা তো একটা স্থায়ী সম্পদ, স্থায়ী কি তোমার হচ্ছে একটা স্থায়ী মূলধন, ঠিক আছে? মূলধন। তাহলে এখানে আমরা বলতে পারি দোকান। তো দোকানটা কি? দোকানটা হচ্ছে সে 10 লক্ষ টাকা দিয়ে দোকান কিনছে, 10 লক্ষ টাকা দিয়ে, ঠিক আছে? এরপর আসো, দোকানে বিক্রয়ের জন্য সে 5 লক্ষ টাকার পণ্য সামগ্রী কিনছে। আচ্ছা, বলো তো, এই যে দোকানে বিক্রয়ের জন্য যে 5 লক্ষ টাকার পণ্য সামগ্রী কিনছে, ওগুলো যদি সে বিক্রি করে দেয়, আবার তাকে নতুন করে কিনতে হবে না মাল? আবার কিনতে হবে, দ্রব্য সামগ্রী আবার কিনতে হবে। তাই দোকানে যে দ্রব্য কিনছে, সে দোকানে বিক্রয়ের জন্য যে দ্রব্য সামগ্রী কিনছে, সেটা হচ্ছে, হ্যাঁ, বিক্রয়ের জন্য যে দ্রব্য সামগ্রী কিনছে, সেগুলোকে আমরা বলতে পারি সেটা একটা চলতি মূলধন আমরা বলতে পারি। আর সেই চলতি মূলধনের পরিমাণ হচ্ছে 5 লক্ষ। চলতি মূলধনের পরিমাণ কত হবে? 5 লক্ষ হবে, 5 লক্ষ। ওকে, এরপর আসো, তাহলে এটা গেল। এরপর আসো, 10 লক্ষ টাকায় গ্রামে একটি লিচু বাগান কিনে, 10 লক্ষ টাকায় গ্রামে একটা লিচু বাগান কিনছে। দেখো, এই যে লিচু বাগান, এই লিচু বাগান একবার সে কিনছে, সে কি একবার লিচু বিক্রি করে দিলেই সব শেষ হয়ে যাবে? বা বলতে পারি লিচু বাগান কি অন্য জন হয়ে যাবে? না। তাহলে আনসার হচ্ছে লিচু বাগান যেটা সে কিনছে সেটা হবে আমাদের স্থায়ী মূলধনের মধ্যে। তাহলে লিচু বাগান, তাহলে আমরা বলতে পারি লিচু বাগান
লিচু বাগান, সেটাকে আমরা বলতে পারি 10 লক্ষ টাকা দিয়ে সে কিনছে, এটা হচ্ছে তার জন্য একটা স্থায়ী মূলধন হিসেবে কাজ করবে। এরপর হচ্ছে বাগানে চারা গাছ বাবদ 1 লক্ষ টাকা ব্যয় করছে। হ্যাঁ, এখানে চারা বাবদ যে ব্যয় করছে এটা কিন্তু তাকে হয়তো প্রতি বছর বছর করতে হইতে পারে, চারা আগামী বছর আবার লাগাইতে হইতে পারে, বা 1 বছর ইউজ করার পর হয়তো এটা আবার ব্যবহার করা যাবে না, বা চারা নষ্ট হয়ে যেতে পারে কিছু, সেজন্য। এবং অ্যামাউন্টটা যেহেতু ছোট, হ্যাঁ, এই দিক থেকে চিন্তা করে আমরা বলতে পারি এটা একটা চলতি মূলধন। কি মূলধন বলো? চলতি। তাহলে আমরা বলতে পারি চারা, হ্যাঁ, চারা গাছ যে সে লাগাইছে, এটা হচ্ছে আমাদের চলতি মূলধন। আর সেই মূলধনের পরিমাণ হচ্ছে 1 লক্ষ টাকা। চারা গাছ মূলধনের পরিমাণ কত লক্ষ টাকা? 1 লক্ষ টাকা ব্যয় করেন। বাকি টাকা সে মজুরি এবং অন্যান্য ব্যয়ের জন্য নিজের কাছে রাখছেন। এখন বাকি টাকা কত? মজুরি এবং অন্যান্য ব্যয় কিন্তু চলতি চলতি মজুরি, সরি চলতি মূলধন। তো এই অন্যান্য ব্যয়টা তোমাদের বের করতে হবে। এই বের করার জন্য ওয়ে কি? আমি একটু লিখে দিই এখানে 3 নাম্বার, অন্যান্য। হ্যাঁ, অন্যান্য, আমরা বলতে পারি অন্যান্য মজুরিও, অন্যান্য, আচ্ছা মজুরি ও অন্যান্য, মজুরি, মজুরি ও অন্যান্য। তো মজুরি অন্যান্য কত হবে সেটা বের করার জন্য সহজ ওয়ে কি জানো? দেখো, আমি যদি বলি মোট স্থায়ী মূলধন মোট কত হয়েছে, মোট কত স্থায়ী মূলধন তার নাই, মোট এটাই, এগুলো সব যোগ করে দাও। 50, 60, 70, 70 লক্ষ হচ্ছে স্থায়ী মূলধন। স্থায়ী মূলধন 70 লক্ষ। এখানে বলা হয়েছিল শুরুতে তার মোট মূলধন আছে কত, তার নিকট টোটাল আছে 80 লক্ষ টাকা। 70 লক্ষ টাকা অলরেডি এখানে চলে গেছে স্থায়ী মূলধনে। আর চলতি মূলধন অলরেডি আমাদের কাছে দুইটা জানা আছে, এখানে 5 লক্ষ, এখানে 1 লক্ষ, 6 লক্ষ। তাহলে 76 আর 6 কত হয়েছে, সরি 70 আর 6 কত হয়েছে, 70 লক্ষ আর 6 লক্ষ যোগ করে দিলে কত হয়, টোটাল হয় 76 লক্ষ। তাহলে তার কাছে ছিল কত, তার কাছে ছিল হচ্ছে 80 লক্ষ। তাহলে আর বাকি কত টাকা সে মজুরি আর অন্যান্য ব্যয় করছে, 4 লক্ষ টাকা। মজুরি বা অন্যান্য কি, অন্যান্য আয় এবং মজুরির জন্য সে কত খরচ করছে, 4 লক্ষ খরচ করছে, বা 4 লক্ষ সে রেখে দিছে। তাহলে এটা মূল এভাবে বের করবা। অন্যান্যটা কেমনে বের করছে, 70 যোগ 6 মানে 76, আবার সেখান থেকে কি বাদ দিবা, মানে 80 মাইনাস 76, উত্তর হচ্ছে 4। তাহলে অন্যান্য মজুরি হচ্ছে 4 লক্ষ। তাহলে এগুলো সব যোগ করে দেবে, অন্যান্য মজুরি এবং এটা সব যোগ করলে এটা হয় 10 লক্ষ। তাহলে এখানে মোট হবে 10 লক্ষ। তার মানে তার এখানে, হ্যাঁ, তার মানে তার এখানে স্থায়ী মূলধন হচ্ছে 70 লক্ষ আর চলতি মূলধন হচ্ছে 10 লক্ষ। দেখো তো বুঝতে পারছো কিনা সবাই? একটু বুঝতে পারছো না বলো তো সবাই? কিছু বলবা? ঠিক আছে, আমরা কি বুঝতে পারছি? তাহলে এই হচ্ছে আমাদের মূলত স্থায়ী এবং চলতি মূলধনের একটি সারণী আমরা তৈরি করছি। 4 নম্বর বলছে উদ্দীপকে মিস্টার খয়ের ব্যবসা সম্প্রসারণের জন্য মূলধন বৃদ্ধির কোন সুযোগ আছে কি মতামত বলছে, সে ব্যবসার সম্প্রসারণের জন্য মূলধন বৃদ্ধির কোনো সুযোগ আছে কিনা। হ্যাঁ, সে চাইলে মূলধন বৃদ্ধি করতে পারে, সে চাইলে ঋণ নিতে পারে কোন একটা ব্যাংক থেকে। হ্যাঁ, ঋণ নিয়ে সে মূলধন আরো বাড়াইতে পারে, বাড়ায় সে আরো ব্যবসা বাণিজ্য বড় করতে পারে, তার ব্যবসা বাণিজ্য বড় করতে পারে। এইটুকু জাস্ট একটু বলে দিলে হবে। কেমন? তাহলে এই গেল আমাদের, এটা হচ্ছে আমরা সলভ করলাম। এটা হচ্ছে পঞ্চম অধ্যায় থেকে আসছে কোশ্চেনটা, হ্যাঁ, সরি ষষ্ঠ অধ্যায় থেকে। এবার আসো ষষ্ঠ অধ্যায় থেকে আরেকটা কোশ্চেন, চলো এটা একটু দেখি আমরা, একটু দেখি কি বলছে। দেখো বলছে শফি সাহেব একটি গার্মেন্টস কারখানার মালিক। তিনি প্রাথমিক মূলধন হিসেবে 10 লক্ষ টাকা নিয়ে উৎপাদন কাজ শুরু করেন। কাঁচামাল ক্রয়ের জন্য আরো 1 লক্ষ টাকা তিনি ব্যয় করছেন। অবচয় বাবদ 50,000 টাকা ব্যয় হয়েছে। সম্প্রতি সরকার সুতা আমদানির উপর শুল্ক হ্রাস, সুদের হার হ্রাস, কর অবকাশ এবং নিয়োগ বান্ধব পরিবেশ করছে। সুষ্টির মতো পদক্ষেপ, এখানে পরিবেশ সৃষ্টির মতো হবে, সৃষ্টির মতো পদক্ষেপ গ্রহণ করাই শফি সাহেবের তার মূলধনের পরিমাণ বৃদ্ধিতে উৎসাহিত হলেন। তার মানে সে আরো টাকা পয়সা নিয়ে আরো ব্যবসা বড় করার সে চিন্তা করছে। বলছে চলতি মূলধন কি, আমি একটু আগে বলছি, যেই মূলধন একবার ব্যবহারের ফলে
বলতে পারো যে শেষ হয়ে যায়, আবার নতুন করে ব্যবহার করতে হয়, বা মানে দৈনন্দিন পরিচালনা করার জন্য যে মূলধনটা ব্যবহার করা হয় দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করার জন্য, সেটাকে আমরা চলতি মূলধন বলছি। 2 নাম্বার, শক্তি সম্পদের শক্তি সম্পদের পর্যাপ্ততা কিভাবে মূলধনের গতিশীলতা বৃদ্ধিতে ভূমিকা পালন করে। দেখো, মূলধনের গতিশীলতা মানে কি? মূলধনটা এক জায়গা থেকে অন্য জায়গায়, এক শিল্প থেকে অন্য শিল্প, এক দেশ থেকে অন্য শিল্পে নিয়ে যাওয়া যায়। টাকা পয়সা মূলধন তুমি এক দেশ থেকে অন্য দেশে, এক শিল্প থেকে অন্য শিল্পে নিয়ে যেতে পারো না? পারবা। তাহলে বলছে এখানে শক্তি সম্পদের পর্যাপ্ততা কিভাবে মূলধনের গতিশীলতা বৃদ্ধিতে ভূমিকা পালন করে। শক্তি সম্পদের পর্যাপ্ততা মানে কি? শক্তি মানে হচ্ছে যে আমাদের তেল, গ্যাস, বিদ্যুৎ, এগুলো। তো বাংলাদেশে যদি তেল, গ্যাস, বিদ্যুৎ যদি ঠিক মতো থাকে, তাহলে এখানে বেশি ইনভেস্ট হবে, বাইরের দেশ থেকে এখানে মূলধন আসবে বেশি। কিন্তু বাংলাদেশে যদি ঠিক মতো তেল, গ্যাস না থাকে, তাহলে যারা ইনভেস্টর আছে বাইরের দেশে, তারা কি এখানে আসবে ইনভেস্ট করার জন্য? আসবে না। তারা এখানে মূলধন বিনিয়োগ করবে না, কারণ এখানে তো ঠিক মতো কি পাওয়া যাচ্ছে না, শক্তি সম্পদ নাই, এখানে তেল, গ্যাস, বিদ্যুতের অভাব, তাহলে তো হবে না। এরপর 3 নম্বর বলছে শফিক সাহেবের নিট মূলধনের পরিমাণ নির্ণয় করো। নিট মূলধনের পরিমাণ কি করতে বলছে? নির্ণয় করতে বলছে। আচ্ছা, এখানে শফিক সাহেবের প্রাথমিক মূলধন ছিল 10 লক্ষ, সে উৎপাদন করছে, কাঁচামাল ক্রয়ের জন্য আর 1 লক্ষ টাকা সে কি করছে? ইনভেস্ট করছে, অবচয় করছে এখানে 50,000 টাকা। তাহলে নিট মূলধন কত হবে? তাহলে আমরা বলতে পারি তার নিট মূলধন হচ্ছে, সে 10 লক্ষ টাকা করছে কত? প্রথমে করছে 10 লক্ষ টাকা, তারপর সে কাঁচামাল ক্রয়ের জন্য 1 লক্ষ টাকা করছে। তাহলে 1 লক্ষ টাকা এখানে অ্যাড করে দিলাম, এবং দুইটা যোগ করলে হচ্ছে 11 লক্ষ টাকা। এর মধ্যে আবার সে অবচয় করছে একটা, অবচয়টা বাদ দিয়ে দাও, অবচয় হচ্ছে খরচ, হ্যাঁ, এটা বাদ দিয়ে দাও। তাহলে অবচয় বাদ দিয়ে দিলে আমাদের তার নিট মূলধন হবে, এখান থেকে এটা বাদ দাও 11 লক্ষ থেকে, তাহলে 10,50,000। হ্যাঁ, এটা হচ্ছে তার কি? তাহলে 10,50,000 এটা হচ্ছে তার নেট মূলধনের পরিমাণ হবে। তারপরে 4 নাম্বার হচ্ছে উদ্দীপকে উল্লেখিত সরকারি উদ্যোগ সমূহ শফিক সাহেবের মূলধনের পরিমাণ বৃদ্ধিতে কিভাবে ভূমিকা পালন করবে। সরকার এখানে উদ্যোগ নিচ্ছে, শুল্ক রেয়াত করবে, মানে শুল্ক কমায় দিবে। হ্যাঁ, শুল্ক যারা নিচ্ছে ট্যাক্স, সেটা কমায় দিবে। তাহলে এটার ফলে তারা উৎসাহিত হবে, যারা শফিক সাহেবের মতো যারা আছে তারা উৎসাহিত হবে। তারপর সুদের হার হ্রাস করতেছে, তারপর কর অবকাশ করতেছে, মানে করের পরিমাণ কমাচ্ছে, এবং নিয়োগ বান্ধব পরিবেশ কি করতেছে? সৃষ্টি করতেছে। হ্যাঁ, তাহলে এইগুলো সবগুলো হচ্ছে তোমার তার মূল্যবৃদ্ধিতে সহযোগিতা করবে, কারণ এটার ফলে যারা উদ্যোক্তা থাকে, যারা বিনিয়োগকারী থাকে, তারা স্যাটিসফাইড হয়। ঠিক আছে, এই কথাগুলো আমরা বলবো। আমরা কি পারবো? ওকে, তাহলে এটা গেল। এরপর আসো, তাহলে এটা আমরা শেষ করতেছি এখানে। এরপর যেটা হবে সেটা হচ্ছে আমরা পরবর্তী অধ্যায়ে চলো। পরবর্তী অধ্যায় হচ্ছে 7ম অধ্যায়, যেটাকে আমরা বলে থাকি সংগঠন। হ্যাঁ, এই চ্যাপ্টারটা তো এটাও আমাদের এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, বেশি সিকিউ তোমরা কম আনসার করার চেষ্টা করবা, তবু একবার দেখো এই ধরনের কোশ্চেন আসতে সলভ কেমনে করবা। সো বলছে মিস্টার এক্স এবং তার 10 জন বন্ধু মিলে গার্মেন্টস ব্যবসা শুরু করছে। প্রত্যেকে নির্দিষ্ট পরিমাণ মূলধন প্রদান করেছে। তাদের মধ্যে চুক্তি হলো তারা কেউ নিজ শেয়ার অন্য কাউকে বিক্রি বা হস্তান্তর করবে না। পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে প্রতিষ্ঠানটি পরিচালনা করবে। কিন্তু আচ্ছা, এখন আমাকে বলো ফার্স্টে, যে এই যে 10 জন মিলে সে যে মিস্টার এক্স এবং তার 10 জন বন্ধু মিলে যে ব্যবসাটা করছে, তারা শেয়ার একজন আরেকজনকে বিক্রি করবে না বলছে, তাহলে এটা কোন ধরনের প্রতিষ্ঠান? মূলত এটা হচ্ছে যৌথ মূলধনের একটা ব্যবসা প্রতিষ্ঠান, যেখানে শেয়ার একজন আরেকজনকে বিক্রি করা যায় না, সেটাকে আমরা বলি প্রাইভেট লিমিটেড কোম্পানি। মানে কোম্পানি ব্যবসা দিকেই আসছে, কিন্তু হচ্ছে প্রাইভেট মানে যৌথ মূলধনের ব্যবসা 2 ধরনের হয়, পাবলিক লিমিটেড, প্রাইভেট লিমিটেড। প্রাইভেট লিমিটেডের মধ্যে একজন আরেকজনকে শেয়ার বিক্রি করতে পারবে না। হ্যাঁ, মানে অন্য কাউকে শেয়ার বিক্রি করতে পারবে না, জনগণের শেয়ার বিক্রি করতে পারবে না, এটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানি, বুঝছো? লিমিটেড কোম্পানি। আবার আমি যদি বলি পরে, দেখো পরে বলছে কিন্তু মিস্টার ড এর শেয়ার তার বড় ভাইকে বিক্রি করে। মিস্টার এক্স হবে না, এটা মিস্টার এক্স হওয়ার সমান আছে। আচ্ছা, মিস্টার এক্স এর শেয়ার তার বড় ভাইকে বিক্রি করে দেওয়াতে অন্য বন্ধুরা সরকারি অনুমোদন নিয়ে কোম্পানি আইন অনুযায়ী প্রতিষ্ঠানটি নতুনভাবে নিবন্ধন করলো। তারা প্রতিষ্ঠানের শেয়ার বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহের সিদ্ধান্ত নিল। তার মানে পরবর্তীতে সেই প্রাইভেট লিমিটেড কোম্পানিটা চেঞ্জ করে তারা পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করছে। কোন কোম্পানি? পাবলিক লিমিটেড কোম্পানি। পাবলিক
পাবলিক লিমিটেড কোম্পানিতে তারা রূপান্তর করছে। কেমনে বুঝছি জানো? কারণ প্রথমে তাদের শেয়ার বিক্রি করা যাচ্ছিল না কাউকে, সেটা প্রাইভেট লিমিটেড। যখনই তারা বাইরে মানুষজনকে শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিচ্ছে, নিবন্ধন হয়ে মানুষের কাছে শেয়ার বিক্রি করে টাকা নিবে চিন্তা করছে, তখন সেটা পাবলিক লিমিটেড হয়ে যাবে। আমরা কি বুঝছি? ভাই 10,50,000 কেমন হলো? ওই যে 10 লক্ষের সাথে 1 লক্ষ যোগ হয়ে 11 লক্ষ হয়েছে, 11 লক্ষ থেকে 50,000 বাদ দিলে কত হয়? আচ্ছা এবার আসো, তাহলে এখানে বলছে প্রশ্নের সংগঠক কাকে বলে? যে সংগঠিত করে মূলত, হ্যাঁ, যে উৎপাদন উপকরণগুলোকে একত্রিত করে তাকে আমরা বলি সংগঠক। দুই নম্বর বলছে সমবায় কোন অর্থে এক মালিকানা কারবার থেকে পৃথক? দেখো সমবায় কারবারের মধ্যে কিছু সমমনা সমপেশার লোক একত্রিত হয়ে নিজেদের অর্থনৈতিক উন্নয়নের জন্য এই ধরনের ব্যবসা করে থাকে, যেটাকে আমরা বলে থাকি সমবায় ব্যবসা। কি ব্যবসা? তাহলে সমমনা সমপেশার কিছু লোক একত্রিত হয়ে নিজেদের অর্থনৈতিক উন্নয়নের জন্য ব্যবসা করে, সেটাকে আমরা বলি সমবায় ব্যবসা, যেখানে সবার সমান অধিকার থাকে এবং সবাই সমান অধিকার পায়, ভোট দিতে পারে সবাই সমান। আর এক মালিকানা ব্যবসা হচ্ছে শুধুমাত্র একজন মাত্র ব্যক্তি থাকে, এখানে অনেকজন ব্যক্তি হয়, সবাই সমান অধিকার পায়, এখানে একজন ব্যক্তি হয়, সেই লাভ ক্ষতি সব বহন করে থাকে, এটাকে আমরা এক মালিকানা ব্যবসা বলি। তিনি বলছে উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি প্রথম অবস্থায় কোন ধরনের সংগঠনের সাথে সংগতিপূর্ণ সামঞ্জস্যপূর্ণ? তো হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। হ্যাঁ, প্রথমে কি ছিল? প্রাইভেট লিমিটেড কোম্পানি, যৌথ মূলধনী কোম্পানি ছিল, তবে সেটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। তারপর 4 নম্বর বলছে এখানে পরিবর্তিত পরিস্থিতিতে গড়ে ওঠা প্রতিষ্ঠানটি কোন ধরনের সংগঠনে যুক্তি সহ ব্যাখ্যা করে? তার মানে পরবর্তীতে সেটা কি হয়েছে? একটা পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর হয়েছে, বা এটাকে আমরা পাবলিক লিমিটেড কোম্পানি বলতে পারি। আমরা কি বুঝছি? ওকে, তাহলে এটা গেল। এবার আসো, এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এরপরে দেখো এর পরবর্তী কোশ্চেনটা একটু দেখো। এখানেও সেম, এখানে হচ্ছে আমাদের সপ্তম অধ্যায় থেকে কোশ্চেন, যে একটা থিওরিটিক্যাল কোশ্চেন এটাও। আমরা একটু পড়ে দেখি। বলছে গ্রামের দুস্থ মহিলারা সমিতি গঠন করে আয় বর্ধনমূলক কাজের জন্য সরকার অনুমোদিত বিদেশি সাহায্য নির্ভর প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করছে। হ্যাঁ, বলছে সমিতির সদস্যগণ নির্দিষ্ট হারে চাঁদা দিয়ে সঞ্চয় তহবিল গঠন করে। এরকম প্রতিষ্ঠানের মতো অনেক প্রতিষ্ঠানের মাধ্যমে, এখানে এক্স দেশের হবে, এক্স দেশের অনেক এলাকার জনগণ শিক্ষা, জনস্বাস্থ্য, সামাজিক উন্নয়ন সহ নানা কার্যক্রমের সাথে সম্পৃক্ত হয়ে সচেতন হচ্ছে এবং নিজেদের উন্নয়নে সচেষ্ট হচ্ছে। হচ্ছে সাহিত্য শাসিত প্রতিষ্ঠান কি? যেই প্রতিষ্ঠানটা সরকারের একটা বা কোডের একটা আইন বলে প্রতিষ্ঠিত হয়, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে আমরা বলি সাহিত্য শাসিত প্রতিষ্ঠান, যেগুলো কেউ কন্ট্রোল করতে পারে না, তারা নিজেরা কি করে? নিজেদের কন্ট্রোল করতে পারবে, ঠিক আছে? মানে সরকার এটাকে কন্ট্রোল করতে পারে না, এগুলো বলা হয় সাহিত্য শাসিত প্রতিষ্ঠান। এগুলো একটা নির্দিষ্ট আইন বলে, কোডের আইন বলে প্রতিষ্ঠিত হয়। 2 নাম্বার, সংগঠককে কেন উৎপাদনের প্রধান চালিকা শক্তি বলা হয়? কারণ সংগঠকে কিন্তু উৎপাদনের যে উপকরণগুলো আছে, ভূমি, শ্রম, মধ্যশক্তি একত্রিত করে উৎপাদন করে থাকে। কেমন? তাহলে সংগঠককে কেন উৎপাদনের প্রধান চালিকা শক্তি বলা হয়? উত্তর হচ্ছে কারণ তাকে ছাড়া কোনো কিছু কল্পনা করা যায় না। 3 নাম্বার, উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি কার্যক্রমগুলো চিহ্নিত করো। তাহলে উদ্দীপকের যে প্রতিষ্ঠানটা সেটা কি? সেটা হবে একটা এনজিও। কি হবে? এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এনজিও, এটাকে আমরা এনজিও বলি। হ্যাঁ, তাহলে এটার বর্ণিত কর্মকাণ্ডগুলো কি? সে অনেকগুলো কাজ করতেছে, সে দরিদ্র বিমোচনের কাজ করে থাকে, পরিকল্পনার জন্য কাজ করে থাকে, তারপর স্যানিটেশনের জন্য কাজ করে থাকে, হ্যাঁ, যুব উন্নয়নের জন্য কাজ, নারী উন্নয়নের জন্য, শিশু উন্নয়নের জন্য কাজ করে থাকে, এগুলো বলবা। জানা বলছে বাংলাদেশের দরিদ্র বিমোচনে এবং কর্মসংস্থান সৃষ্টিতে উদ্দীপক উল্লেখিত কর্মসংস্থান প্রতিষ্ঠান সমূহের ভূমিকা আলোচনা করো। অবশ্যই আমাদের দেশের দরিদ্র বিমোচনের ক্ষেত্রে এনজিওর ভূমিকা অপরিসীম। তুমি জানো যে লাস্ট লাইন হয়ে গেছে না? আচ্ছা যাই হোক, যেটা বলতে যাচ্ছিলাম যে আমাদের দরিদ্র বিমোচনের ক্ষেত্রে, কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে বাংলাদেশের যতগুলো এনজিও আছে, প্রশিকা, আশা, বর্ষা, টিএমএসএস, টিএসএস, অনেকগুলো প্রতিষ্ঠান আছে, সবগুলো ব্রেক, হ্যাঁ, তারপর হচ্ছে এগুলো সবগুলো গ্রামীণ ব্যাংক, সবগুলো অনেক বেশি, অনেক বড় ভূমিকা পালন করছে। হ্যাঁ, তো এগুলো আমরা এখানে ব্যাখ্যা করব।
হয়েছে? পারবো আমরা? ওকে, গেল। তাহলে এইটুক পর্যন্ত আমাদের সপ্তম অধ্যায়। এখন আমরা আলোচনা করব অষ্টম অধ্যায়, হ্যাঁ, যেটার জন্য তোমরা অপেক্ষা করেছিলে। আচ্ছা, তারা একটু বলে ফেলি, আমাদের এইচএসসি 26-এ যারা শিক্ষার্থী আছো, তোমাদের জন্য আমাদের শুরু হচ্ছে নতুন ব্যাচ, যেটা হচ্ছে র্যাপিড ব্যাচ, যেটা আমরা 1 তারিখ থেকে শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, আগামী মাসের 1 তারিখ থেকে এই ব্যাচের ক্লাস শুরু হবে। মাত্র 1499 টাকায় তুমি তোমার যতগুলো গ্রুপ সাবজেক্ট, কমন সাবজেক্ট, বাংলা, ইংরেজি, আইসিটি, ইকোনমিক্স, তারপর হচ্ছে ব্যবসা শিক্ষার হলে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স ম্যানেজমেন্ট, মানবিকের হলে পরিণতি, সমাজবিজ্ঞান, ইসলাম ইতিহাস, ইতিহাস, ভূগোল, যুক্তিবিদ্যা, তারপর হচ্ছে তোমার আর কি আছে, ভূগোল, যুক্তিবিদ্যা, মনোবিজ্ঞান, এগুলো সবগুলো তুমি কি লজিক, এগুলো সবগুলো তুমি পেয়ে যাবে। ঠিক আছে? তাহলে এই একটা কোর্সেই তোমার সব বিষয় কভার হয়ে যাবে মাত্র 1499 টাকায়। এই ব্যাচে টোটাল 150টা আমরা ক্লাস নিব। 300টার অধিক রেকর্ডের ক্লাস থাকবে, বেসিক ক্লাস থাকবে, পিডিএফ থাকবে, লেকচার শিট থাকবে। প্রতিদিন 3 ঘন্টা করে ক্লাস হবে, সপ্তাহে 7 দিন 7 দিন ক্লাস হবে। হ্যাঁ, সো এই ব্যাচে তোমরা যারা ইন্টারেস্টেড তারা আমাদের পড়ালেখা পেজে মেসেজ দিয়ে এখনই বুকিং করে ভর্তি হয়ে যাও। 1499 টাকা দিয়ে তোমরা ভর্তি হয়ে যেতে পারবে এই ব্যাচে। আচ্ছা, চলো আমরা এরপরে করব আজকে যে পরবর্তী কোশ্চেন। এটা হচ্ছে অষ্টম অধ্যায় থেকে, আমাদের প্রথম পথে অষ্টম অধ্যায় খাজনা চ্যাপ্টার থেকে আমরা এই প্রশ্নটা নিয়েছি। হ্যাঁ, তো খাজনা থেকে কিভাবে প্রশ্ন আসছে দেখো। বলছে জনাব মনিরুজ্জামান এর ছোট একখণ্ড জমি পাশ দিয়ে হাইওয়ে তৈরি হওয়ায় তার জমির দাম কয়েক গুণ বৃদ্ধি পায়। বলছে তার একটা জমি, ছোট্ট একখণ্ড জমি, তার জমি পাশ দিয়ে একটা হাইওয়ে হয়ে গেছে, নতুন হাইওয়ে হয়েছে, যার কারণে তার জমির দাম বৃদ্ধি পাইছে কয়েক গুণ। এই সুযোগে তিনি উচ্চ দামে জমিটি বিক্রি করে দূরবর্তী এলাকায় কম দামে জমি ক্রয় করে বসবাসের ব্যবস্থা করেন এবং বিভিন্ন ধরনের 9 একর জমি চাষাবাদের জন্য তিনি ভাড়া নেন। প্রথম 3 একর জমির মোট আয় 12,000 টাকা, দ্বিতীয় 3 একর জমির মোট আয় 8,000, তৃতীয় 3 একর জমির মোট আয় হয়েছে 6,000। প্রত্যেক প্রকার জমিতে ফসল চাষের মোট ব্যয় হয়েছে 6,000। আচ্ছা, যাই হোক, একটা বলছে নিম খাজনা কি। আচ্ছা, নিম খাজনা মানে হচ্ছে আমরা বলে থাকি যে যেগুলো ওই স্থিতিস্থাপক কি বলবো আমরা, যে যে জিনিসগুলোর মানুষ সৃষ্ট জিনিস বা যেগুলো স্বল্পকালে যোগান বাড়ানো পসিবল না, হ্যাঁ, সেগুলোর কারণে সেগুলোর মালিককে যে তোমার যে টাকা তারা পায় সেটাকে আমরা বলে থাকি মূলত নিম খাজনা। তাহলে নিম খাজনা, আধা খাজনা বা এরকম বলা হয় কি, যে স্বল্প মেয়াদে যে স্থায়ী সম্পদগুলোর যোগান বাড়ানো সম্ভব না, এগুলো ব্যবহারের জন্য এগুলো মালিককে যেটা আমরা প্রদান করি সেটাকে আমরা বলে থাকি নিম খাজনা। কি খাজনা? নিম খাজনা, মনে থাকবে। তাহলে স্বল্প মেয়াদে যে জিনিসগুলো যোগান বাড়ানো পসিবল না, যেমন ধরো একটা বিল্ডিং মনে করো, হ্যাঁ, তো তুমি স্বল্পকালে যোগান বাড়াতে পারবে না, বিল্ডিং 8টা বানাতে পারবে না, সেই জন্য এটা তুমি ভাড়া নিছো, বিল্ডিংটা ভাড়া নিয়ে তুমি থাকতেছো, সেটা হচ্ছে নিম খাজনা। বুঝা গেছে? 2 নাম্বার, খাজনা ও দামের সম্পর্ক লিখো। শোনো, রিকার্ডোর মতে খাজনার উপর দাম ডিপেন্ড করে না। খাজনার উপর দাম ডিপেন্ড করে, দামের উপর খাজনা ডিপেন্ড করে। কিন্তু আধুনিক মতবাদ অনুযায়ী খাজনার উপর দাম ডিপেন্ড করে, মানে অপোজিট কথা। আবার বলছি, রিকার্ডোর মতে দামের উপর খাজনা ডিপেন্ড করে, আধুনিক মতে খাজনার উপর দাম ডিপেন্ড করে। এই কথাটা বুঝতে পারলে হবে। আচ্ছা, বিস্তারিত বলতে পারলে আরো ভালো লাগতো, কিন্তু চ্যাপ্টার তো বিস্তারিত পড়াচ্ছি না, সেজন্য এখন বলতেছি না। 3 নাম্বার হচ্ছে উদ্দীপকে জনাব মনিরুজ্জামানের জমি বিক্রি করাকে কোন ধরনের আয় বলে। দেখো, যখন কোন একটা জমির কোন ধরনের উন্নয়ন না করে তুমি এক্সট্রা মূল্য পাবা, বিভিন্ন কারণ হইতে পারে, যেমন জনসংখ্যা বৃদ্ধির কারণ হইতে পারে, পাশে দিয়ে একটা নতুন সড়ক হইছে সে কারণ হইতে পারে, নতুন অর্থনৈতিক অঞ্চল হইছে তোমার জমির পাশে। তাহলে কোন একটা জমি, সেই জমির পাশে যদি নতুন একটা সড়ক হয়, এটা কারণ এটা মনে করো আগে 1 লক্ষ টাকা ছিল এটার মূল্য, এই সড়কটা হওয়ার পরে এই জমির মূল্য হয়ে গেছে 5 লক্ষ টাকা। তাহলে কোন জমির মালিক জমিতে কোনো এক্সট্রা এফোর্ট না দিয়ে, কোনো খরচ না করে, কোনো কারণে যদি এই জমির মূল্য এরকম বেড়ে যায়, এক্সট্রা যে সে টাকাটা পাচ্ছে সেইটাকে বলা হয় অনুপার্জিত আয়। কি
কি বলা হয়? অনুপার্জিত আয়। তাহলে উত্তর হচ্ছে জনাব মনিরুজ্জামানের জমি বিক্রয় আয়কে কোন ধরনের আয় বলা হবে? উত্তর হচ্ছে অনুপার্জিত আয় বলা হবে। কি আয় বলা হবে? অনুপার্জিত আয়। অর্থাৎ সে আসলে কষ্ট করে এটা উপার্জন করে নাই, সে এটা অটোমেটিক পাইছে, এটা তাই এটাকে বলা হয় অনুপার্জিত আয় বলা হয়। যদিও অ্যাকাউন্টিং এর ভাষায় অনুপার্জিত আয় মানে সেটা না। যদিও অ্যাকাউন্টিং এর ভাষায় অনুপার্জিত আয় মানে হচ্ছে আগে আগে টাকা নিয়ে ফেলা, কেমন? অর্থাৎ অগ্রিম আয়কে আমরা অনুপার্জিত আয় বলি। কিন্তু ইকোনমিক্সে সেটা না। ইকোনমিক্স হচ্ছে যদি কোনো একটা তুমি পরিশ্রম না করে তোমার জমির মূল্য বেড়ে যায়, যতটুকু মূল্য বাড়বে সেটা বলা হয় অনুপার্জিত আয়। আচ্ছা, গেল এটা। 4 নম্বর কি বলছে দেখো, বলছে উদ্দীপকের আলোকে রিকার্ডোর খাজনা তথ্য বিশ্লেষণ করো। তো এখানে বিষয়টা হচ্ছে নিচের দিকে কিছু কথাবার্তা বলছে। সে বলছে এখানে 9 একর জমি নিচ্ছে, বুঝছো? 9 একর জমি, সেই জমিতে সে চাষবাস করে আয় ব্যয় হয়েছে কিছু, তো সেগুলো সম্পর্কে তোমাকে এখানে রিকার্ডো খাজনা তথ্য ব্যাখ্যা করতে হবে। তো চলো আমি একটু দেখি, তোমাদেরকে বলি। এখানে সে 9 একর যে জমি নিচ্ছে, তার প্রথম যে 3 একর, প্রথম 3 একর যে জমি, সেই জমিতে তার মোট আয় হয়েছে, মোট আয় হয়েছে কয় টাকা? মোট আয় হয়েছে প্রথম 3 একর জমিতে মোট আয় হয়েছে 12,000। 12,000। আচ্ছা, আচ্ছা 12 বেশি গেছে, 12,000। এবং দ্বিতীয় যে জমি, আচ্ছা আমি একটু ব্যয়টা লিখে ফেলি। ব্যয়, প্রথম জমিতে ব্যয় কত হয়েছে? মোট ব্যয়, মোট আয় হয়েছে 12,000, মোট ব্যয় হয়েছে কয় হাজার? এখানে বলছে প্রত্যেক জমিতে তার মোট ব্যয় হয়েছে 6,000 করে। তাহলে প্রথম জমিতে মোট আয় হয়েছে 12,000, মোট ব্যয় হয়েছে 6,000। তাহলে আমি যদি বলি আয় থেকে ব্যয়টা বাদ দিয়ে দাও, তাহলে যেটা পাওয়া যায় সেটার নাম হচ্ছে খাজনা। কার মতে জানো? রিকার্ডোর মতে। তাহলে 12,000 থেকে 6,000 চলে গেলে 6,000 টাকা খাজনা প্রথম 3 একর জমিতে। দ্বিতীয় 3 একর, দ্বিতীয় 3 একর জমিতে আমি যদি বলি খাজনা কত হয়েছে, প্রথম আসলে মোট আয় বের করি। মোট আয়, দেখো মোট আয় দেওয়া আছে, দ্বিতীয় 3 একর জমিতে মোট আয় হচ্ছে 8,000। আমরা মোট ব্যয়টা লাস্টে রাখা আছে যে 6 একর 6,000 করে সব জায়গায়, সব জায়গায়। তাহলে মোট ব্যয়, মোট ব্যয় হচ্ছে 6,000। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে আয় থেকে ব্যয় বাদ দিয়ে দাও, তাহলে খাজনা বের হয়ে যাবে। খাজনার পরিমাণ হচ্ছে 2,000। কত হাজার? 2,000। আবার আমি যদি বলি তৃতীয় 3 একর জমিতে, তৃতীয় 3 একর জমিতে খাজনা কত? তাহলে আসো মোট, মোট আয় বা টোটাল রেভিনিউ, সেটা হচ্ছে কত? তৃতীয় 3 একর জমিতে মোট আয় হচ্ছে, তৃতীয় 3 একর জমিতে মোট আয় হচ্ছে 6,000। 6,000। আর মোট ব্যয় হচ্ছে কত? মোট ব্যয়, মোট ব্যয় মানে টোটাল কস্ট, সেটা হচ্ছে 6,000। তাহলে উত্তর কত? 6,000 থেকে 6,000 বাদ দাও, উত্তর হবে 0। অর্থাৎ তৃতীয় একক জমিতে খাজনা হয় নাই, খাজনা বরাবর 0। তাহলে প্রথম একর জমিতে খাজনা হয়েছে 6,000, দ্বিতীয় একর জমিতে খাজনা হয়েছে 2,000, তৃতীয় যে 3 একর সেটা হচ্ছে খাজনা হয়েছে 0। এটা বলছিল কে? রিকার্ডো। রিকার্ডোর মতে 3 শ্রেণীর জমি থাকে। প্রথম শ্রেণীর জমিতে খাজনা একটু বেশি হয়, দ্বিতীয় শ্রেণীর জমিতে খাজনা একটু কম হয়, আর তৃতীয় শ্রেণীর জমিতে খাজনার পরিমাণ 0 হয়। এটাকে আমরা প্রান্তিক জমি বলি। যেই জমিতে খাজনা 0 হয়, যেই জমিতে আয় যত ব্যয় তত, সেই জমিকে আমরা বলি খাজনাবিহীন জমি বা প্রান্তিক জমি। বুঝা গেছে? ঠিক আছে, আমরা কি বুঝতে পারছি? হয়েছে? পারবো আমরা? ওকে, তাহলে এটা গেল। এবার আসো, তাহলে এখানে আমরা 4 ধরনের বলছি। তাহলে এখানে রিকার্ডো খাজনা দুটোর সাথে মিল আছে তার কথাগুলো। পরবর্তী কোশ্চেন দেখো। পরবর্তী কোশ্চেনে একটা চিত্র দেওয়া আছে।
এখান থেকে প্রথমে বলছে এটা আসলে কোন তথ্য, তোমরা কি বলতে পারবা? এটা মূলত হচ্ছে আধুনিক খাজনা তত্ত্বের সাথে সম্পর্কিত। আধুনিক খাজনা তত্ত্ব অনুযায়ী আমাদের মানে জমির যোগান হচ্ছে লম্বকের সমান্তরাল হয়, আর এটা হচ্ছে চাহিদা, জমির চাহিদা। সো প্রাথমিক অবস্থা হচ্ছে E0 অবস্থা, যদি আমি বলি DD0 যদি চাহিদা হয়, সে অবস্থায় আমাদের খাজনা হচ্ছে A0 পর্যন্ত একটু। আর যখনই তোমার ডিমান্ড বাড়বে তখন তোমার খাজনার পরিমাণ বেড়ে A1 পর্যন্ত হয়ে যাবে, খাজনা বেড়ে যাবে। হ্যাঁ, খাজনা এই যে অতিরিক্ত, এটা অতিরিক্ত খাজনা তুমি পাবা। তাহলে এখানে বলছে ক নাম্বার নিম খাজনা কি? আমরা বলছি নিম খাজনা মানে কি, যে স্বল্পকালে ওই স্থিতিস্থাপক যোগান বিশিষ্ট জিনিসের জন্য, হ্যাঁ, এটার মালিককে যেটা প্রদান করা হয় সেটাকে আমরা বলি নিম খাজনা। তারপর 2 নম্বর বলছে খাজনা কেন দেওয়া হয়? কারণ খাজনা দেওয়া হয় তোমার ওই স্থিতিস্থাপক যোগান বিশিষ্ট সম্পদের জন্য দেওয়া হয়। তারপর হচ্ছে এটা জমির উর্বরতা শক্তির জন্য দেওয়া হয়, জমির স্থানগত পার্থক্যের কারণে দেওয়া হয়। তারপর হচ্ছে তোমার বলতে পারো যে ক্রমহ্রাসন প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয় বিধায় জমিতে তাই দেওয়া হয়। ঠিক আছে, অনেকগুলো কারণ আছে। এরপর 3 নম্বর হচ্ছে উদ্দীপকের চিত্রটি কোন খাজনা তত্ত্বের সাথে সম্পর্কিত ব্যাখ্যা করো। তো হচ্ছে আধুনিক খাজনা তত্ত্বের সাথে সম্পর্কিত। ঠিক আছে, তারপর 4 নম্বর উদ্দীপকের চাহিদা রেখা পরিবর্তনের ফলে অর্থনৈতিক খাজনার উপর কি প্রভাব পড়বে। উত্তর হচ্ছে চাহিদা রেখা যদি এখান থেকে এখানে চলে যায় তাহলে খাজনার পরিমাণ কি পাবে? বৃদ্ধি পাবে। আগে ছিল A0 পর্যন্ত খাজনা, এখন যখনই চাহিদা বাড়বে খাজনা বেড়ে A1 পর্যন্ত হয়ে যাবে। তার মানে অতিরিক্ত খাজনার পরিমাণ পাওয়া যাবে এইটুক। অতিরিক্ত খাজনা দিতে হবে চাহিদা বেড়ে গেলে। A0, A1, E1, E0 এইটুকু আমাদের অতিরিক্ত খাজনা তোমাদেরকে প্রদান করতে হবে যখনই আমাদের চাহিদা বেড়ে যাবে। হ্যাঁ, নামাজি বেতন আমরা একসাথে ক্লাস শেষ করে দিব, ঠিক আছে। ওকে, তাহলে এটা গেল 4 নাম্বার, এটা গেল। এরপর আসো আমরা পরবর্তী কোশ্চেনে যাই, আর বেশি না, আর দুইটা প্রশ্ন দেখবো, একটা প্রশ্ন দেখবো, তারপর শেষ করে দিব। দেখো কি বলছে, দেখো একটি জমি খামারে, একটি কৃষি খামারে, হুম, কি বলছে, একটি কৃষি খামারে জমি ব্যবহারের জন্য প্রাপ্ত আয় 3000 টাকা, মূলধন বিনিয়োগ বাবদ সুদ 2000 টাকা, প্রাপ্য মজুরি 1400 টাকা, মালিক কর্তৃক সরকার প্রদত্ত কর 1600 টাকা, ঝুঁকি গ্রহণের জন্য মুনাফা 4000 টাকা। প্রথমে বলছে 1 নাম্বার অর্থনীতিতে খাজনা কি? আমরা বলি অর্থনীতিতে খাজনা কাকে বলে? আমরা বলবো যে জমির আদি এবং অক্ষয় শক্তি ব্যবহারের জন্য জমির মালিককে আয়ের যে অংশ প্রদান করতে হয় সেটাকে আমরা মূলত অর্থনীতি কি বলি? খাজনা বলি। এটা রিকার্ডের মধ্যে জমির আদি এবং অক্ষয় শক্তি ব্যবহারের জন্য জমি মালিককে আয়ের বা ওই জমির উৎপাদনের যে অংশ প্রদান করতে হয় সেটাকে মূলত খাজনা বলে। 2 নম্বর হচ্ছে অনুপার্জিত আয় কিভাবে উদ্ভব হয়। আমরা বলেছি জমির স্থায়ী কোনো উন্নয়ন না করে জমির মালিক যদি মানে চাহিদা বৃদ্ধি, নতুন সড়ক বা অন্য কোনো প্রাকৃতিক কারণে যদি জমির কি অতিরিক্ত ইনকাম হয়, অতিরিক্ত আয় পাওয়া যায়, সেটাকে আমরা বলি অনুপার্জিত আয় বলি। 3 বলছে উদ্দীপকের অনুসারে মোট খাজনা নির্ণয় করো। এখান থেকে মোট খাজনা বের করতে বলছে। মোট খাজনা মানে কি জানো? মোট খাজনার সূত্র হচ্ছে প্রাপ্ত আয় মানে হচ্ছে জমি ব্যবহারের জন্য প্রাপ্ত আয় যোগ মূলধন বিনিয়োগের জন্য সুদ যোগ প্রাপ্য মজুরি, ঠিক আছে, মালিক কর্তৃক সরকার প্রদত্ত কর যোগ ঝুঁকি গ্রহণের জন্য মুনাফা, সবগুলো যোগ করতে হবে। তাহলে সবগুলো যোগ করে দিলে মোট আয় পাওয়া যাবে। তাহলে মোট আয় কি? মোট আয় হচ্ছে সবগুলো যোগফল। তাহলে 3000 আমি একটু বলে দিই, 3000 যোগ এগুলো একটু লিখে দিবা, যেমন জমি ব্যবহারের জন্য প্রাপ্ত আয়, তারপর মূলধন বিনিয়োগের জন্য সুদ যোগ প্রাপ্য মজুরি যোগ মালিক কর্তৃক সরকার প্রদান কর প্রদান যোগ ঝুঁকি গ্রহণের জন্য মুনাফা, এগুলো যোগ দিয়ে লিখবা। আমি যা সময় নাই আমি যা শুধু কি লিখে দিচ্ছি, সংখ্যাগুলো লিখে দিই। 3000 লিখে দিলাম, তারপর 2000 এই যে এটা বিনিয়োগের সুদ, তারপর প্রাপ্য মজুরি হচ্ছে 1400 যোগ 1400 প্রাপ্য মজুরি। এরপর আমরা বলতে পারি 1400 প্রাপ্য মজুরি, এরপর হচ্ছে সরকারি মালিকের প্রদত্ত কর 1600, এরপর 1600 দিলাম। তারপর আমরা বলতে পারি ঝুঁকি গ্রহণের জন্য প্রদত্ত মুনাফা হচ্ছে 4000 আমরা দিয়ে দিলাম। তাহলে আনসার কি দাঁড়াবে? আনসার হচ্ছে 3000, 4000, 4 দিনে 7, 8 9, 8 9, তারপর হচ্ছে 8 9 10, 10 11 12000, আই থিঙ্ক 12000, হ্যাঁ 12000, ঠিক আছে না? দেখো যোগফল, এটা হচ্ছে আমাদের মোট আয়, সরি মোট আয় বলতেছে মোট খাজনা, মোট খাজনা, মোট খাজনা হচ্ছে এটা, ঠিক আছে, মোট খাজনা এটা। সব যোগ করে দিব, সব যোগ করে দিলে মোট খাজনা বের হবে।
ঠিক আছে, ওকে। এবার আমি একটু বলি তোমাদেরকে, যে বলছে কৃষি খামারটির নিট খাজনা নির্ণয় করে মোট খাজনার সাথে পার্থক্য করো। তো দেখো এখানে আমাদের নিট খাজনা বের করতে হবে। তাহলে 3 নাম্বার আমরা করবো মোট খাজনা, 4 নাম্বার আমরা করবো নিট খাজনা। সো নিট খাজনা মানে কি জানো? নিট খাজনা মানে হচ্ছে, নিট খাজনা মানে হচ্ছে সহজ কথায় বললে শুধু জমির জন্য যেটা প্রদান করা হয় সেটা নিট খাজনা। জমির জন্য 3000 না, এটাই হচ্ছে মূলত নিট খাজনা। তবে সেটা আমরা একটু ঘুরাই আনসার লিখবো। আনসার কি? আমরা লিখবো নিট খাজনা মানে হচ্ছে, নিট খাজনা মানে হচ্ছে এই যে মোট খাজনা বের করছি না, এই যে মোট খাজনা বের করছে 12,000, মোট খাজনা, খাজনা মাইনাস, মাইনাস কি করবা? মাইনাস দিয়ে এই জমি ছাড়া বাকি যেগুলো আছে সেগুলো যোগ করে দিবা। মানে এটা, এইটা, এইটা এবং এটা যদি যোগ করে সে যোগফলটা বাদ দিয়ে দিলে, যেমন এই 3000 ছাড়া বাকি সবগুলো যোগ করে দিতে হবে আর কি। হ্যাঁ, বা সেগুলো লিখে দিবা, তুমি বাংলা লিখে দিবা, বাংলা লিখে লিখে এখানে যোগ করবা, যোগ করে এখান থেকে সেটা বাদ দিবা। আমি যোগফলটা বসাই 2000, 1400, 1600, 4000 যদি যোগ করে দেওয়া হয় তাহলে কত হবে? তাহলে আনসার হবে 9000, মনে হয় 9000। ঠিক আছে, তো এখান থেকে আমরা 9000 কি দিব? বাদ দিয়ে দিব। ওকে, তাহলে উত্তর হচ্ছে মোট খাজনা হচ্ছে 12,000 মাইনাস, আর এই অন্যান্য যেগুলো খরচ আছে সেগুলো মূলত বাদ দিতে হবে আর কি। অন্যান্য খরচগুলো হচ্ছে 9000, বাদ দিয়ে দাও। তাহলে মোট খাজনা 12,000, অন্যান্য খরচ হচ্ছে 9000, বাদ দিয়ে দাও, তাহলে আনসার হচ্ছে 3000। এটাই হচ্ছে নিট খাজনা। সহজ কথা বলতে গেলে নিট খাজনা মানে শুধু জমি ব্যবহারের জন্য যে খাজনা সেটা, সেটাকে আমরা বের করতে হবে। সবগুলো যোগফল যেহেতু তোমার কাছে আছে 12,000, সেখান থেকে তুমি অন্যান্য খরচগুলো যেগুলো আছে, এই যে এটা, যেমন 2 নম্বরে মূলধন বিনিয়োগের সুদ 2000 সেটা বাদ দিবা, প্রাপ্য মজুরি 1400 সেটা বাদ দিবা, মালিক কর্তৃ সরকার কর এটা বাদ দিবা, এবং ঝুঁকি গ্রহণের জন্য মুনাফা এটা বাদ দিবা। তো এগুলো সবগুলো যোগফল হচ্ছে 9000। এই মোট খাজনা থেকে ওই 9000টা বাদ দিলে আমরা আনসার পেয়ে যাবো 3000। এটা হচ্ছে নিট খাজনা। তাহলে মোট খাজনা মানে হচ্ছে টোটাল খাজনাটা, আর নিট খাজনা মানে হচ্ছে শুধু জমি ব্যবহারের জন্য যে খাজনা সেই খাজনা। তবে লিখতে হবে এভাবে, কারণ তোমাকে 4 নাম্বার দিবে না। তোমাকে এমনি এমনি তুমি যদি লিখে দাও শুধু জমি ব্যবহারের জন্য খাজনাকে নিট খাজনা বলে, এই যে 3000 লিখে দিছো, তাহলে তোমাকে স্যারের নাম্বার দিতে কষ্ট হবে একটু, সেজন্য একটু ঘুরাই পেঁচায় লিখবা। নিট খাজনা মানে মোট খাজনা মাইনাস অন্যান্য যেগুলো খরচ করছে, অন্যান্য যেগুলো আয় হচ্ছে সেগুলো বাদ দিয়ে দিবা। তাহলে 12,000 থেকে অন্যান্যগুলো বাদ দিলে 3000 টাকা পাবা। না, শুধু এতটুকু লিখতে হবে না, তোমাকে এটা নিয়ে একটু ব্যাখ্যা টাকা করবা, নিট খাজনা কেমনে পাইছো, নিট খাজনা কি, এগুলো যেগুলো বলবা আর কি। হ্যাঁ, ঘুরে ঘুরে একটু সৌদি কিস্তার মধ্যে একটু লম্বা 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 করবা কোয়েশ্চেন গুলো। হয়েছে? ওকে, ফাইন। এরপর আসো, এরপর এটা হচ্ছে লাস্ট কোয়েশ্চেন, আর পড়া মানে এটা লাস্ট কোয়েশ্চেন। তো এটা পড়া শেষ করে দিব, এটা পড়া শেষ। দেখো বলছে মিস্টার এম এর অনেক সম্পদ, তিনি আমাদের কিছু দিয়ে দিতে বলো। তিনি বিভিন্ন প্রকার ব্যবসায় জড়িত, তিনি তার ভবন সমূহ ভাড়া দিয়ে 20,000 টাকা, যন্ত্রপাতি ভাড়া দিয়ে 15,000 টাকা পান। তার গ্রামের জমি চাষাবাদের বিনিময়ে তার চাষিরা 1,000 টাকা দেন। সরকার তার এলাকায় শিল্প প্রতিষ্ঠান এবং পার্ক করাই সিদ্ধান্ত নিয়েছে। এখন তার ভবন এবং যন্ত্রপাতি হতে তিনি প্রতি মাসে যথাক্রমে 25,000, 20,000 টাকা আয় করেন। বলছে অর্থনৈতিক খাজনার সংজ্ঞা দাও। অর্থনৈতিক খাজনাকে আমরা বলে থাকি যে তুমি কি বলবো, যে জমি ব্যবহারের জন্য যে মালিককে যে অর্থ প্রদান করতে হয় সেটাকে মূলত অর্থনৈতিক খাজনা বলা হয়। ঠিক আছে, অর্থনৈতিক খাজনা মানে হচ্ছে জমি ব্যবহারের জন্য জমি মালিককে যেটা প্রদান করা হয় সেটা। দুই নম্বর বলছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির কারণে কেন খাজনা উদ্ভব হয়। কারণ একটা জমিতে, মনে করো তুমি এই যে একটা জমি, এই জমিতে তুমি চাষ করছো, একজনের কাছে ভাড়া নিয়ে চাষ করছো, চাষ করার পর তুমি 10 মণ উৎপাদন করছো। তো এই জমিটা ব্যবহার করছো বলে তুমি 10 মণ উৎপাদন করছো। পরের বছর যদি এই জমি সে 8 জনকে দেয়, সে কিন্তু 10 মণ উৎপাদন করতে পারবে না, উৎপাদন হবে 8 মণ। তাহলে এই যে উৎপাদন কমে গেছে, এটার কারণে তোমাকে খাজনা দিতে হবে। উৎপাদন কমে যাওয়ার কারণে কি হবে, তোমাকে খাজনা প্রদান করতে হবে। 3 নম্বর বলছে উদ্দীপকের ভিত্তিতে মিস্টার এম এর মোট খাজনা নিম খাজনার পরিমাণ নির্ণয় করো। মোট খাজনা মানে হচ্ছে টোটাল যে খাজনাটা সেটা, বা বলতে পারো তুমি যে জমি এবং অন্যান্য যে সম্পদগুলো আছে সেগুলো ব্যবহারের জন্য যে খাজনাটা পাচ্ছে সেটা। আর নিম খাজনা মানে হচ্ছে শুধু, নিম খাজনা মানে আমরা আগে বলেছি যে শুধু
যেগুলো মানে যেগুলো স্বল্প সময়ে জোগান বাড়ানো সম্ভব না, সেটার জন্য যে খাজনা সেটা হচ্ছে নিম খাজনা। আর মোট খাজনা হচ্ছে জমির জন্য, হ্যাঁ, জমির জন্য যেগুলো যোগান বাড়ানো। চলে গেল, এটা কই গেল? ওকে, আমি আবার একটু বলতেছি। মোট খাজনা মানে হচ্ছে তার জমি ব্যবহারের জন্য সে যে খাজনা পাচ্ছে সেটা মোট খাজনা। আর নিম খাজনা মানে হচ্ছে যে সম্পদগুলো স্বল্পকালে জোগান বাড়ানো সম্ভব না, মানুষ সৃষ্ট জিনিস, সেগুলোর জন্য যে খাজনা দিতে হয় সেটাকে আমরা মূলত নিম খাজনা বলে থাকি, বুঝছো? তাহলে এখানে বলছে মিস্টার এম অনেক সম্পদ, তিনি বিভিন্ন প্রকার ব্যবসার সাথে জড়িত, তিনি তার ভবন সমূহ ভাড়া দিয়ে 20,000 টাকা ইনকাম করেন। আচ্ছা যাই হোক, যন্ত্রপাতি ভবন সমূহ, তার ভবন সমূহ ভাড়া দিয়ে 20,000 টাকা ইনকাম করছে, যন্ত্রপাতি ভাড়া দিয়ে 15,000 টাকা ইনকাম করছে। তাহলে এই যে প্রথমে যেটা ভবন সমূহ ভাড়া দিয়ে 20,000 টাকা, এটা হচ্ছে তার মোট খাজনা বলতে পারো। আর যন্ত্রপাতি ভাড়া দিয়ে, এটাও তো মোট, সরি 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 ভুল বলতেছি, ভবন সম ভাড়া দিয়ে 20,000 টাকা, যন্ত্রপাতি ভাড়া দিয়ে 15,000 টাকা। তার গ্রামের বাড়িতে চাষাবাদের জন্য বিনিময়ে সে 1,000 টাকা টাকা দেন, চাষিরা টাকা 1,000 টাকা দেন। সরকার তার এলাকায় শিল্প প্রতিষ্ঠানের পার্কে সিদ্ধান্ত গ্রহণ করে, এখন তার যন্ত্রপাতি এবং ভাড়া এত টাকা দেওয়া হয়েছে। আচ্ছা যাই হোক, আগেরটা আমরা বলি। আগে হচ্ছে সেই যে ভবন, সেটা মানুষ সৃষ্ট জিনিস, যন্ত্রপাতি এটাও মানুষ সৃষ্ট জিনিস। তাহলে এই দুটো যোগ করলে ভবনের জন্য 20,000 টাকা এবং যন্ত্রপাতির জন্য সে 15,000 টাকা, এই দুটো যোগ করে দাও, তাহলে আসে হয় কত? 35,000 টাকা। এটাকে আমরা বলতে পারি তার নিম খাজনা। কেন নিম খাজনা? কারণ হচ্ছে এটা মানুষ সৃষ্ট জিনিস, মানুষ সৃষ্ট জিনিসের জন্য আমরা নিম খাজনা দিয়ে থাকি, তাহলে 35,000 নিম খাজনা। আর যদি বলা হয় মোট খাজনা কত, মোট খাজনা কত, উত্তর হচ্ছে তার মোট খাজনা হচ্ছে চাষিরা তাকে যে টাকা দেয় জমি চাষের জন্য 1,000 টাকা, সেটাই হচ্ছে তার মোট খাজনা। তাহলে নিম খাজনা কিন্তু তার বেশি, 35,000 টাকা, আর মোট খাজনা হচ্ছে তার কত? 1,000 টাকা হবে। এরপর একটা পার্ক হইছে, সরকার সিদ্ধান্ত গ্রহণ করছে, সে কারণে সে অতিরিক্ত কি পাচ্ছে? সে টাকা পাচ্ছে, সেটাকে আমরা মূলত অনুপার্জিত আয় বলি। হ্যাঁ, বস্তু উদ্দীপকের আলোকে শিল্পাকার স্থাপনে ওই এলাকার অনুপার্জিত আয়ের উপর কি প্রভাব পড়বে? তাহলে উত্তর হচ্ছে সে আগে পাইতো, দেখো, ভবন ভাড়া দিয়ে সে পাইতো 20,000, এখন সে ভাড়া পাচ্ছে 25,000। আগে যন্ত্রপাতি ভাড়া দিয়ে পাইতো 15,000, এখন সেখানে পায় 20,000। তাহলে 25 মানে এখানে এক্সট্রা 5,000 পাচ্ছে সে, এখানে এক্সট্রা 5,000 পাচ্ছে। তার মানে অনুপার্জিত আয়ের পরিমাণ এখানে 25 থেকে 20,000 বাদ দাও, তাহলে 5,000 টাকা অনুপার্জিত আয় পাচ্ছে সে। আর এখানে 20 থেকে 15 বাদ দাও, তাহলে 5,000 টাকা এখানে অনুপার্জিত আয় পাচ্ছে। অর্থাৎ অনুপার্জিত আয় বাড়বে বা তার অনুপার্জিত আয় হবে 10,000। ঠিক আছে? তাহলে অনুপার্জিত আয় কেন হয়? যদি কোন একটা জমি বা যে কোনো কিছুতে বলতে পারো যে তুমি অতিরিক্ত কোনো এফোর্ট না দিয়ে তোমার জনসংখ্যা বৃদ্ধি বা নতুন রাস্তাঘাট হয়েছে বা শিল্প এলাকা হয়েছে, সেটার কারণে যদি জমির মূল্য বৃদ্ধি পায় বা অতিরিক্ত তুমি খাজনা পাও, সেটাকে আমরা অনুপার্জিত আয় বলি। আমরা কি বুঝছি? ওকে, তাহলে আমরা ক্লাস এখানে শেষ করব। তোমাদের জন্য লাস্ট অ্যানাউন্সমেন্ট আবার বলছি, আমাদের এসএসসি 26-27 যে চলমান কোর্সগুলো আছে, এসএসসি 26 জন্য আমাদের এফআরবি ব্যাচ আছে, যেটাতে আমাদের ক্লাস চলমান, আমাদের 50% উপর ক্লাস হয়ে গেছে। নতুন কোর্স আসছে, তাই আমাদের র্যাপিড ব্যাচ, যেটাতে 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে। অলরেডি আমাদের অনেকজন শিক্ষার্থী ভর্তি হয়ে গেছে, যারা এখনো ভর্তি হয় না দ্রুত পেজ মেসেজ দিয়ে ভর্তি হয়ে যাও। আর এটা ওই এফআরবি র্যাপিড ব্যাচ যেটা হবে সেটা হচ্ছে মাত্র 1499 টাকা দিয়ে তুমি সব ক্লাস পেয়ে যাবা। হ্যাঁ, এই যে এখানে আছে সেটা এফআরবি ব্যাচ, এখানে আমাদের টিচার্স প্যানেলে তোমরা দেখতে পাচ্ছ। এন্ড এসএসসি 26 এর এই ব্যাচে মাত্র 1499 টাকায় তুমি সব বিষয় পেয়ে যাবা, মাত্র 1499 টাকা দিয়ে। আর যাদের শুধু ইকোনমিক্স প্রবলেম, তারা ইকোনমিক্স টাকা ব্যবস্থা ভর্তি হতে পারবা। ঠিক আছে? তাহলে সব ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম। আমরা আগামীকালকে তোমাদের ক্লাস আছে, আগামীকালকে আমরা নবম দশম অধ্যায় পড়বো। ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, কারণ নবম দশম অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় লিখতে হবে, এমন সিকিউ খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো দেখা হচ্ছে সবার সাথে। সবাইকে এই ক্লাস ঠিক মতো বুঝতেছো? মন্ডল আছে, ওকে। তারপর হচ্ছে হ্যাঁ, মাইনুল হাসান আছে, জাইমা বাদশার সাথে বুঝিনি তোমার কথা। তারপর হচ্ছে রনি বলছে স্যার ইকোনমিক্স টি20 ব্যাচ শুরু কবে হবে, কবে? আগামী মাসে 20 তারিখে শুরু হবে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো করে বুঝতে পারছি ভাইয়া আজকে ক্লাস, থ্যাঙ্কস। তারপর হচ্ছে উম্মে আফসা বলছে, তারপর হচ্ছে সামিরা, সামিরা বলছে জি স্যার বুঝতে পারছি। তারপর সঞ্জিদা বলছে সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। তোমাদের ক্লাস কেমন লাগছে অবশ্যই একটু তোমরা আমাদেরকে তোমরা একটা পোস্ট করে জানাতে পারো। পড়ালেখার একটা কমিউনিটি আছে এইচএসসি 26-27 স্টুডেন্ট কমিউনিটি, হ্যাঁ, পড়ালেখা দিয়ে তোমরা সার্চ করলে পাবা। ওই গ্রুপে তোমরা পোস্ট করে জানাতে পারো আমাদের ক্লাসগুলো কেমন হচ্ছে, একটা স্ক্রিনশট নাও। ঠিক আছে? একটা স্ক্রিনশট নিয়ে তোমরা সেখানে পোস্ট করতে পারো। আর হচ্ছে আমাদের যে পোস্টগুলো করা হয় সেখানে তোমরা কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারো, যদিও লাইভে কমেন্টগুলো দেখতে পাই না অনেক সময়।
অবশ্যই আমাদের একটু জানাবা, আর তোমাদের ফ্রেন্ডস সার্কেল যারা আছে তাদেরকে জানাবা, বিশেষ করে কেমন, তাদেরকে তোমাদের এই ক্লাসগুলোতে জয়েন করতে বলবা, তারাও যেন উপকৃত হয়, তোমরাও উপকৃত হও। ঠিক আছে? সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।